أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। আমাদের এখন আলোচনা হবে পুলিশ আইন। পুলিশ আইন 1861 সালের 5 নং আইন। পুলিশ আইন 1861 সালের 5 নং আইন। 5 ধারায় বলা আছে আইজিপি মহোদয় কর্তৃক জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। ধারা 5। ধারার সাথে বলা আছে অধস্তন অফিসারদের বিভিন্ন প্রকার দণ্ড প্রদান। এই দণ্ড কয় প্রকার? 2 প্রকার, গুরুদণ্ড এবং লঘুদণ্ড। ধারা 7। ধারা 8-এ বলা হয়েছে নিয়োগপত্র। অত্র আইনের 4 ধারায় উল্লেখিত অফিসার ব্যতীত প্রত্যেকেই নিয়োগপত্র পাবেন। ধারা 8। ধারা 9-এ বলা হয়েছে চাকরি হতে ইস্তফা দেওয়ার পূর্বে অবশ্যই 2 মাস পূর্বে নোটিশ দিতে হবে বা আবেদন করতে হবে, তা না হলে ওই ব্যক্তি কি হবেন? অপরাধী হবেন। ধারা 9 কত ধারায় অপরাধ? 29-এর 3 ধারায় অপরাধ হবে। 29-এর 3 ধারা। ধারা 10। আইজিপি মহোদয়ের লিখিত অনুমতি ব্যতীত বা অনুমোদন ব্যতীত পুলিশের চাকরিরত অবস্থায় অন্য কোনো চাকরি অথবা ব্যবসা বা অন্য কোনো কাজে নিয়োগপ্রাপ্ত বা নিযুক্ত হওয়া যাবে না। ধারা 12। আইজিপি মহোদয় বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বা পুলিশের বিভিন্ন শ্রেণীবিভাগ বা বিভিন্ন বিভাগ গঠনের জন্য বা অস্ত্রশস্ত্র পোশাক পরিচ্ছদ বাসস্থান খাদ্য এগুলোর উন্নতির জন্য কি করতে পারেন? বিভিন্ন সময় বিধি প্রণয়ন করতে পারেন অথবা বিভিন্ন নিয়ম কানুন জারি করতে পারেন। কিভাবে জারি করতে পারেন? সরকারের অনুমোদন সাপেক্ষে অথবা সরকারি গেজেটের আদেশ বলে অনুমোদন করতে পারেন। এছাড়া পুলিশের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ খবরাখবর আদান প্রদান করতে পারেন। পুলিশের রক্ষা, পুলিশের বিভিন্ন প্রশিক্ষণের জন্য কি করতে পারেন? বিভিন্ন নিয়ম কানুন বা আইন জারি করতে পারেন বা বিধি প্রণয়ন করতে পারেন। ধারা 12। ধারা 13-তে বলা হয়েছে অতিরিক্ত পুলিশ নিয়োগ জেলার পুলিশ সুপার কর্তৃক ক্ষমতা। ধারা 14-তে বলা হয়েছে আইজিপি মহোদয় কর্তৃক অতিরিক্ত পুলিশ নিয়োগের ক্ষমতা। ধারা 14-এর কতে বলা হয়েছে রেলওয়ে রক্ষী বাহিনী যারা আছে তাদেরকে আর পুলিশ সুপার কি রেলওয়ে রক্ষী বাহিনীকে আইজিপি মহোদয় পুলিশ বাহিনীতে রূপান্তর করতে পারবেন। যদি রূপান্তর করেন তাহলে তারা পুলিশ বাহিনী 1861 সালের পুলিশ আইন অনুযায়ী বা পুলিশ আইনের আওতাধীন হবে এবং তারা পুলিশের সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করবে। যদি কোনো প্রকার কর্তব্য কর্ম অবহেলা করে তাহলে তারা কি হবে? দোষী সাব্যস্ত হবে, তারা অপরাধী হবে, তারা শাস্তি ভোগ করবে। এছাড়া তারা ঊর্ধ্বতন পুলিশ অফিসারের আওতাধীন বা কর্তৃত্বাধীনে থাকবে। ধারা 14। ধারা 17-তে বলা হয় স্পেশাল পুলিশ নিয়োগ। স্পেশাল পুলিশের নিয়োগের ক্ষেত্রে পুলিশের ইন্সপেক্টর অথবা তদূর্ধ্ব অফিসারের আবেদন ক্রমে জেলা ম্যাজিস্ট্রেট স্পেশাল পুলিশ নিয়োগ করতে পারেন অথবা জেলা ম্যাজিস্ট্রেট নিজে স্বতঃস্ফূর্তভাবে যদি কোথাও প্রয়োজন মনে হয় সেখানে স্পেশাল পুলিশ বা বিশেষ পুলিশ নিয়োগ করতে পারেন। ধারা 18। 18-তে বলা হয়েছে দায়িত্ব এবং কর্তব্য বা ক্ষমতা সমূহ। এখানে পুলিশের যে সকল ক্ষমতা থাকবে সেম ক্ষমতা স্পেশাল পুলিশের থাকবে। ধারা 19-এ বলা হয়েছে দণ্ড। ধারা 19 দণ্ড। স্পেশাল পুলিশকে স্পেশাল পুলিশ হিসেবে নিজেকে কর্মে নিয়োজিত করার পর যদি কোনো কারণে সে স্পেশাল পুলিশ হিসেবে কোনো কর্তব্যে যদি অবহেলা করে অথবা গাফিলতি করে তাহলে ম্যাজিস্ট্রেটের আদালতে তার বিচার হবে। কোথায় বিচার হবে? ম্যাজিস্ট্রেটের আদালতে। এবং এই বিচারের ক্ষেত্রে তাকে অনধিক 50 টাকা জরিমানা করা যাবে। কত টাকা? 50 টাকা। ধারা 20। পুলিশের যে ক্ষমতা আছে সেই ক্ষমতা ব্যতীত অন্য কোনো ক্ষমতা ব্যবহার করা যাবে না বা প্রয়োগ করা যাবে না। ধারা 22। পুলিশ 24 ঘন্টার জন্য অন ডিউটি অবস্থায় গণ্য হবে এবং পুলিশ সুপার মহোদয় কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যদি কোনো অফিসার তাকে জেলার কোনো স্থানে যাইতে বলেন তাহলে তিনি সেখানে যাইতে বাধ্য থাকবেন। ধারা 22। ধারা 23-এ বলা হয়েছে দায়িত্ব কর্তব্য সমূহ। ধারা 24-এ বলা হয়েছে বা অপরাধের খবর সম্পর্কে জেলা ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে এবং যদি কোনো প্রকার সমন পরোয়ানা জারি করার প্রয়োজন হয় তাহলে তিনি সমন এবং পরোয়ানা পাওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে আবেদন করতে পারবেন। ধারা 24। ধারা 25 ফৌজদারি কার্যবিধি আইনের 523-এর 1, 550 ধারা। 25 ধারায় বলা হয়েছে যদি কোনো বেওয়ারিশ সম্পত্তি পাওয়া যায়
অথবা যদি কোনো সন্দিগ্ধ সম্পত্তি পাওয়া যায়, তাহলে সেই সম্পত্তির তালিকা প্রস্তুত করে জেলা ম্যাজিস্ট্রেট সম্পত্তি তালিকা প্রস্তুত করে ম্যাজিস্ট্রেটের নিকট দাখিল করতে হবে। ম্যাজিস্ট্রেট যেরূপ আদেশ দেবেন সেরূপ আদেশ অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে হবে অথবা উহার চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ধারা 25 ফৌজদারি কার্যবিধি আইনের 523-1 550 ধারা। ধারা 26, ধারা 26-এ বলা হয়েছে ম্যাজিস্ট্রেট যখন এরূপ কোনো তালিকা পাবেন, তালিকা পাওয়ার পর ওই সম্পত্তি যে প্রকৃত দাবিদার বা মালিক মালিক খুঁজে বের করার জন্য তিনি কি করবেন, 6 মাসের একটা ঘোষণাপত্র জারি করবেন। যদি 6 মাসের মধ্যে কেউ দাবি পেশ করতে হবে, অর্থাৎ এই ঘোষণা যখন জারি করা হবে, এই ঘোষণা জারি করার তারিখ হতে পরবর্তী 6 মাসের মধ্যে ওই দাবিদার প্রতিষ্ঠা করতে হবে। ধারা 26-1, ধারা 26-1 ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 523-2। ধারা 26-2 বলা হয়েছে কি, ওই সম্পত্তি যদি ক্ষয়শীল পচনশীল হয় অথবা বিক্রয়জনক যদি মালিকের জন্য যদি লাভজনক হয়, তাহলে সেক্ষেত্রে কি করা যাবে, ওই সম্পত্তি বিক্রয় করা যাবে। ধারা ফৌজদারি কার্যবিধি আইনে 525 ধারা আর পুলিশ আইন 26-2 ধারা। 27-1 ধারা ম্যাজিস্ট্রেটের আদেশে বিক্রি করা যাবে। ফৌজদারি কার্যবিধি আইনে 424, ফৌজদারি কার্যবিধি আইনে 424 ধারা। যদি আহ 6 মাসের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 26-1 ধারা অনুযায়ী, 6 মাসের যে বিজ্ঞপ্তি ঘোষণাপত্র জারি করা হয়েছে, ঘোষণাপত্র জারি করার তারিখ হতে পরবর্তী 6 মাসের ভেতরে যদি ওই ব্যক্তি যদি হাজির না হয় বা প্রকৃত মালিক যদি হাজির না হয়, তাহলে জেলার ম্যাজিস্ট্রেটের আদেশে উহা বিক্রয় করা যাবে। ধারা 27-1 পুলিশ আইনের ধারা 27-1 ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 524। ধারা 27-2 বলা হয়েছে এই যে সম্পত্তি বিক্রয় করা হবে, এই বিক্রয়লব্ধ সম্পত্তি সরকারি কোষাগারে অথবা সরকারি তহবিলে জমা হবে। ধারা 27-2। ধারা 28, ধারা 28 বলা হয়েছে কোনো কারণে যদি চাকরি হতে ইস্তফা দেওয়া হয় বা কোনো কারণে যদি পদত্যাগ করা হয়, বরখাস্ত করা হয়, তাহলে যে আপনাকে নিয়োগপত্র দেওয়া হয়েছে অথবা আপনার দৈনন্দিন কাজের জন্য, দৈনন্দিন কাজে নিয়োজিত হওয়ার জন্য যে সকল জিনিসপত্র, পোশাক পরিচ্ছদ, অস্ত্র, পুলি যা কিছু দেওয়া হয়েছে, প্রত্যেকটা জিনিস আপনি কি করবেন, প্রত্যেকটা জিনিস নির্দিষ্ট স্থানে আপনি জমা দিতে বাধ্য থাকবেন। ধারা 28। ধারা 29-এ বলা হয়েছে বিভিন্ন প্রকার দোষী দোষী সাব্যস্ত করা যাবে। ধারা 29, ধারা 29-এর আগে বলা হয়েছে কর্তব্যচ্যুতি বা আইন অমান্য করা অথবা কোনো নিয়ম কানুন বা কোনো রেগুলেশন যদি স্বেচ্ছাকৃত হবে যদি অমান্য করা হয় বা গাফিলতি করা হয়, তাহলে তাকে দোষী সাব্যস্ত করা যাবে। দুই বলা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ যদি অমান্য করে অথবা ইচ্ছাকৃতভাবে যদি গাফিলতি করে বা ইচ্ছাকৃতভাবে পালনে যদি গাফিলতি করে, তাহলে তাকে দোষী সাব্যস্ত করা যাবে। 3 ধারায় বলা হয়েছে 3-9 পুলিশ আইনের 9 ধারার বিধান লঙ্ঘন করে যদি কোনো ব্যক্তি 9 ধারার বিধান লঙ্ঘন করে উপযুক্ত কর্তৃপক্ষের বিনা অনুমতিতে বা 2 মাসের নোটিশ না দিয়ে যদি কর্মত্যাগ করে, তাহলে এটাও অপরাধ হবে, অপরাধের সাথে দোষী সাব্যস্ত হবে। 4 ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি যদি ছুটিতে, কোনো সদস্য যদি ছুটি গ্রহণের পর, ছুটি শেষ হওয়ার পর যদি সে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত সে কর্মে যদি ফেরত না আসে অথবা সে যদি অতিবাস করে, তাহলে সে দোষী সাব্যস্ত হবে। 5 ধারায় বলা হয়েছে 10 ধারার বিধান যদি লঙ্ঘন করে কোনো ব্যক্তি ব্যবসা বাণিজ্য করে বা অন্য কোনো কাজে যদি নিজেকে নিয়োজিত করে, তাহলে সে ব্যক্তি কি হবে, অপরাধী হবে। 6 ধারায় বলা হয়েছে 29-6 বলা হয়েছে কি, অপরাধের অনুসন্ধান করতে হবে এবং অপরাধের বৃত্তান্ত কি করতে হবে উদ্ঘাটন। 6 ধারায় বলা হয়েছে ভীরুতার অপরাধে অপরাধী হওয়া, ভীরুতার অপরাধে অপরাধী হওয়া। 7 ধারায় বলা হয়েছে পুলিশ হেফাজতে থাকাকালে কোনো আসামিকে নির্যাতন করা যাবে না অথবা কোনো আসামিকে মারধর করা যাবে না। উপরোক্ত অপরাধের জন্য একজন পুলিশ সদস্যকে বিচারার্থে ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা যেতে পারে, যেটা সাধারণত আসলে হয় না। আমাদের ভিতরেই যে ডিপার্টমেন্টাল যে ব্যবস্থা থাকে, বিভাগীয় ব্যবস্থা, এই বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে এবং বিভাগীয় ব্যবস্থার ক্ষেত্রে বিভিন্ন প্রকার শাস্তি প্রদান করা হয়ে থাকে। তার অপরাধ অনুযায়ী হয়তো লঘুদণ্ড না হলে গুরুদণ্ড প্রদান করা হয়ে থাকে। ধারা 29। ধারা 30 থেকে ধারা 31 খুবই গুরুত্বপূর্ণ। ধারা 30-এ বলা হয়েছে শোভাযাত্রা, মিছিল, মিটিং, জনসমাবেশ কি করতে পারবেন পুলিশ সুপার মহোদয় অথবা সহকারী পুলিশ মহোদয় কি করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন। অথবা কোন রাস্তা দিয়ে যাবে, জনসাধারণের চলাচলের কোন রাস্তা দিয়ে যাবে, কখন যাবে, কোন সময় যাবে আর কোন কোন রাস্তা দিয়ে চলাচল করবে, এই শোভাযাত্রা, মিছিল বা মিটিং তা নিয়ন্ত্রণ করতে পারেন। ধারা 30-1। তো ধারা 30-1-এ বলা হয়েছে পুলিশ সুপার কর্তৃক জনসমাবেশ বা মিছিল মিটিং কি নিয়ন্ত্রণ। ধারা 30-2 বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন ওই সমাবেশ অথবা মিছিল মিটিং অথবা জনসমাবেশ বা শোভাযাত্রা কোনো কারণে শান্তিভঙ্গের আশঙ্কা দিতে পারে, আশঙ্কা
দেখা দিতে পারে, এরূপ যদি মনে হয় তাহলে জেলা ম্যাজিস্ট্রেট তাদেরকে লাইসেন্স নেওয়ার জন্য বাধ্য করতে পারেন, ধারা 30-এ 2। তাহলে ধারা 30-এর আগে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক শোভাযাত্রা মিছিল মিটিং নিয়ন্ত্রণ, আর ধারা 30-এর 2 বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক লাইসেন্স নিতে বাধ্যকরণ। আর ধারা 30-এর 3 বলা হয়েছে এই যে লাইসেন্স নিতে বাধ্য করা হবে, এই লাইসেন্সটা কে দেবেন? পুলিশ সুপার দেবেন। পুলিশ সুপার দেবেন কখন দেবেন? যখন ওই শোভাযাত্রা, মিছিল মিটিং অথবা জনসমাবেশের সদস্যগণ বা অংশগ্রহণকারীগণ অথবা লিডার যারা থাকবে অথবা উদ্যোক্তা যারা থাকবে, তারা যখন জেলার পুলিশ সুপার বরাবর আবেদন করবেন, আবেদন করার পর তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে কিছু শর্ত আরোপ করে জেলার পুলিশ সুপার কি করবেন? তাদেরকে লাইসেন্স প্রদান করবেন, ধারা 30-এর 3। ধারা 30-এর 1 ধারা 30-এর 1 ধারা 30-এর 1 বলা হয়েছে 30 ধারা অনুযায়ী যখন লাইসেন্স দেওয়া হবে, এই লাইসেন্সের যদি শর্ত লঙ্ঘন করে যে কোনো ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার অথবা ইন্সপেক্টর অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই সমাবেশকে বা ওই মিছিলকে অথবা ওই জনসমাবেশকে অথবা ওই শোভাযাত্রাকে ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দিতে পারবেন, ধারা 30-এর 1। তো ধারা 30-এর 1 বলা হয়েছে পুলিশ সুপার নিয়ন্ত্রণ করতে পারবেন। ধারা 30-এর 2 বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট লাইসেন্স নেওয়ার জন্য বাধ্য করতে পারেন। ধারা 30-এর 3 বলা হয়েছে পুলিশ সুপার সেই লাইসেন্স দেবেন, তবে কিছু শর্ত আরোপ করে সেই লাইসেন্স দেবেন এবং ওই উদ্যোক্তাগণ বা অংশগ্রহণকারীগণ বা যোগদানকারীগণ যারা থাকবেন তাদের নাম উল্লেখ করে এই শর্তগুলা আরোপ করবেন। ধারা 30-এর 1 বলা হয়েছে যদি 30 ধারার শর্ত অনুযায়ী লাইসেন্স প্রদান করা হয় এবং সেই লাইসেন্সের শর্ত যদি ওই শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করে বা মিছিলে যারা অংশগ্রহণ করে অথবা ওই জনসমাবেশে যারা অংশগ্রহণ করে তারা যদি সেই শর্ত লঙ্ঘন করে, তাহলে ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, পুলিশ পরিদর্শক অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেই মিছিল মিটিং সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দিতে পারেন, ধারা 30-এর 1। ধারা 30-এর 2 বলা হয়েছে কোন শোভাযাত্রা বা জনসমাবেশ উক্ত আদেশ পালন করতে, অর্থাৎ 30-এর 1 ধারা অনুযায়ী যে শোভাযাত্রা, মিছিল মিটিং সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য আদেশ দেওয়া হয়েছে, সেই আদেশ দেওয়ার পরেও যদি তারা আদেশ পালন না করে অথবা ছত্রভঙ্গ হতে যদি অস্বীকার করে, তাহলে উহা অবৈধ জনতা বলে বিবেচিত হবে অথবা ঘোষিত হবে। যখন তারা অবৈধ জনতা বলে ঘোষিত হবে অথবা বিবেচিত হবে, তখন ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 127, ধারা 128, ধারা 129, ধারা 130, ধারা 131 অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। ধারা 31 বলা হয়েছে পুলিশ সদস্যগণ বিভিন্ন জায়গায় কি করবেন? আইন শৃঙ্খলা রক্ষার্থে ডিউটি পালন করবেন। কি ডিউটি করবেন? যেখানে সাধারণ জনগণের সমাগম বেশি, যেমন হাটবাজার, লঞ্চঘাট, স্টিমার টার্মিনাল, এই সকল এলাকায় সাধারণ জনগণের চলাচল বেশি। এই সকল জায়গায় আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ অফিসারগণ কি করবেন? আইন শৃঙ্খলা রক্ষামূলক ডিউটি করবেন, ধারা 31। ধারা 34 ধারা 34 ধারা 34-এ বলা হয়েছে পৌর এলাকায় সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগে পুলিশ কর্মচারীর বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা। অর্থাৎ পুলিশ আইন অনুযায়ী পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? আজকের নতুন পড়া আজকের নতুন পড়া এখানে বলা হয়েছে পুলিশ আইনের 34 ধারা অনুযায়ী পুলিশ অফিসার কখন বা কোন কোন ক্ষেত্রে একজন ব্যক্তিকে পৌর এলাকায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 34 একে বলা হয়েছে অনাবৃত জায়গায় গবাদি পশু জবাই করা বা মৃত পশুর চামড়া ছাড়ানো বা বেপরোয়া ভাবে ঘোড়া ছোটানো বা অন্য কোনো পশু তাড়না করা। এক কথায় অনাবৃত জায়গায় যদি কোনো ব্যক্তি গবাদি পশু জবাই করে অথবা মৃত পশুর যদি চামড়া ছাড়ায়, এটা কোন এলাকায় হতে হবে? অবশ্যই পৌর এলাকায় হতে হবে। পৌর এলাকার বাইরে যদি হয় তাহলে সেক্ষেত্রে এই অপরাধ হবে না। সেক্ষেত্রে এটা কি হবে না? অপরাধ হবে না। এটা যদি পৌর এলাকার ভিতরে হয়, যেমন পৌরসভা থাকে বিভিন্ন জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে যে পৌরসভাগুলো থাকে, এই পৌরসভার ভিতরে যদি কোনো ব্যক্তি পশু জবাই করে অনাবৃত জায়গায়, অর্থাৎ আবৃত জায়গা না, ঘেরাও কোনো জায়গা না, খোলামেলা জায়গায় যদি
কেউ গবাদি পশু জবাই করে অথবা মৃত পশুর যদি কেউ চামড়া ছাড়ান বা বেপরোয়া ভাবে যদি কোনো ব্যক্তি ঘোড়া চালায় অথবা অন্য কোনো যদি পশু তাড়না করে তাহলে সেই ব্যক্তি কি হবে, অপরাধী হবে এবং তাকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। ধারা 34-1। ধারা 34-1। তাহলে ধারা 34 বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অনাবৃত জায়গায় অনাবৃত জায়গায় যদি গবাদি পশু জবাই করে অথবা মৃত পশু যদি চামড়া ছাড়ায় অথবা যদি ঘোড়া ছোটায় অথবা ঘোড়া চালায় অথবা অন্য কোনো পশু যদি তাড়না করে বা অন্য কোনো পশু যদি চালায় তাহলে সেই ব্যক্তি কি হবে, অপরাধী হবে এবং সেই অপরাধের জন্য পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। ধারা 34-1। ধারা 34-2। 34 দিয়ে বলা হয়েছে, নির্দয় বা নিষ্ঠুর ভাবে কোনো জীব জানোয়ারকে মারধর করা বা যন্ত্রণা দেওয়া। ধারা 32। ধারা 32-1 বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি পৌর এলাকার ভিতরে অনাবৃত জায়গায় অর্থাৎ খোলামেলা জায়গায় যদি গবাদি পশু জবাই করে, গবাদি পশু জবাই করা বলতে এখানে গরু, ছাগল, মহিষ, উট, দুম্বা, ভেড়া, এইগুলা পশু জাতীয় কোনো পশু যদি জবাই করে, অর্থাৎ হাটে বাজারে বিক্রি করার জন্য যা সাধারণত যে পশুগুলা জবাই করা হয়, এই পশুগুলা যদি অনাবৃত জায়গায় যদি জবাই করা হয় অথবা কোনো পশু যদি মারা যায়, মারা যদি যায়, সে পশু যদি কোনো ব্যক্তির চামড়া চামড়া যদি ছাড়ায় তাহলে সেই ব্যক্তি কি হবে, অপরাধী হবে। অথবা কোনো ব্যক্তি যদি বেপরোয়া ভাবে পৌর এলাকার ভিতরে যদি ঘোড়া চালায় অথবা অন্য কোনো পশু যদি চালায় তাহলে কি হবে, সেই ব্যক্তি অপরাধী হবে এবং তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। ধারা 34-1। ধারা 34-1 দিয়ে বলা হয়েছে কি, ওই পশু সংক্রান্ত এই কথা, যদি কোনো ব্যক্তি নির্দয়ভাবে বা নিষ্ঠুরভাবে কোনো জীব জানোয়ারকে মারধর করে অথবা যদি যন্ত্রণা দেয় তাহলে সেই ব্যক্তি অপরাধী হবে। ধারা 34-2। ধারা 34-2। ধারা 34-3 বলা হয়েছে, জনসাধারণের বিপদ বা অসুবিধা সৃষ্টি করে রাস্তায় অনাবশ্যক ভাবে যদি গাড়ি ঘোড়া দাঁড় করান তাহলে সেই ব্যক্তি কি হবে, অপরাধী হবে। এখানেও গাড়ি ঘোড়ার কথাই বলা আছে। ধারা 34-3। তাহলে ধারা 34-1 একে বলা হয়েছে অনাবৃত জায়গায় পশু জবাই করা অথবা মৃত পশুর চামড়া ছাড়ানো অথবা দ্রুত বেগে ঘোড়া ছোটানো অথবা অন্য কোনো পশু তাড়না করা বা চালনা করা। ধারা 34-1। ধারা 34-2 বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এরূপ পশুকে যদি মারধর করে, নির্দয়ভাবে যদি মারধর করে বা যন্ত্রণা দেয় অথবা আঘাত করে তাহলে সে ব্যক্তি কি হবে, অবশ্যই অপরাধী হবে। ধারা 34-2। ধারা 34-1 পশু সংক্রান্ত, জবাই করা যাবে না। ধারা 34-2 এটা পশু সংক্রান্ত, পশুকে কি করা যাবে না, মারধর বা নির্যাতন বা আঘাত করা যাবে না। ধারা 34-3 বলা হয়েছে, রাস্তায় জনসাধারণ যেখানে চলাচল করে সেই স্থানে কি করা যাবে না, জনগণের অসুবিধা সৃষ্টি করে রাস্তায় ঘোড়া বা গাড়ি দাঁড় করানো যাবে না। ধারা 34-3। ধারা 34-3 বলা হয়েছে, গাড়ি ঘোড়া দাঁড় করানো যাবে না। ধারা 34-3। ধারা 34-4। ধারা 34-4, খোলা বা উন্মুক্ত জায়গায় বিক্রয়ের জন্য কোনো মালামাল ফেলে রাখা যাবে না। ধারা 34-4। এগুলা প্রত্যেকটি ক্ষেত্রে জনগণের অসুবিধা হতে পারে। এখানে যদি জনগণের অসুবিধা হয় বা বিরক্তিকর কোনো কার্য হয়, আমরা যেমন পড়ছিলাম ফৌজদারি কার্যবিধি আইনের 133 ধারা। 133 ধারার যে অপরাধগুলো ছিল, সেই অপরাধের যদি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে বা যদি হয় তাহলে সেক্ষেত্রেও কি করা যাবে, গ্রেপ্তার করা যাবে, আপনার নোটিশ দেওয়া যাবে। এখানে তেমন কথাই বলা আছে, পুলিশ আইনের 34 ধারা যদি পুরো এলাকার ভিতরে হয় আর এই সকল অপরাধ যদি কোনো ব্যক্তি পৌর এলাকার ভিতরে সংঘটিত করে তাহলে সেই ব্যক্তিকে বিনা পরোয়ানায় পুলিশ অফিস গ্রেপ্তার করতে পারেন। ধারা 34-4। তাহলে ধারা 34-এ বলা হয়েছে, অনাবৃত জায়গায় যদি কোনো ব্যক্তি পশু জবাই করে, গবাদি পশু জবাই করে অথবা মৃত পশুর চামড়া ছাড়ান অথবা দ্রুত বেগে যদি ঘোড়া ছুটান অথবা অন্য কোনো পশু যদি তাড়না করেন তাহলে সেই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 34-1। তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। ধারা 34-2 বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি নির্দয়ভাবে বা নিষ্ঠুরভাবে যদি কোনো জীবজন্তুকে আঘাত করেন তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে।
ধারা 34-3 বলা হয়েছে জনসাধারণের চলাচলের রাস্তায় বা জনসাধারণ যেখানে চলাচল করে এরূপ জায়গায় জনসাধারণের বিরক্তির সৃষ্টি করে কোনো গাড়ি ঘোড়া দাঁড় করানো যাবে না। ধারা 34-4 বলা হয়েছে খোলা বা উন্মুক্ত জায়গায় বিক্রয়ের জন্য কোনো মালামাল ফেলে রাখা যাবে না। চৌত্রিশের 4 ধারা 34-4 ধারা 34-5 বলা হয়েছে রাস্তায় আবর্জনা অথবা জঞ্জাল নিক্ষেপ করা যাবে না, বা রাস্তার ধারে গোয়াল বা আস্তাবল করে বা কারখানা গোবর গাদা প্রভৃতি হতে দুর্গন্ধ নির্গত করানো যাবে না। যদি ব্যক্তি করেন তাহলে তাকে বিনা প্ররোচনায় গ্রেপ্তার করা যাবে। চৌত্রিশের পাঁচ ধারা 34-5 ধারা 34 কি বোঝা যায়? ধারা 34 বোঝা যায়। ধারা 34 কি অনাবৃত জায়গায় পশু জবাই করা যাবে না, ঘোড়া ছোটানো যাবে না, বা মৃত পশুর চামড়া ছাড়ানো যাবে না, অথবা অন্য কোনো পশু কি করা যাবে না, তাড়না করা যাবে না আর চালানো যাবে না। 34-2 বলা হয়েছে একই কথা, কোনো গবাদি পশুকে বা কোনো জীব জানোয়ারকে নিষ্ঠুরভাবে কি করা যাবে না বা নির্দয়ভাবে আঘাত করা যাবে না বা মারধর করা যাবে না। 3 বলা হয়েছে জনসাধারণের চলাচলের রাস্তায় বা জনসাধারণের বিরক্তির সৃষ্টি করে গাড়ি ঘোড়া দাঁড় করানো যাবে না। 4 বলা হয়েছে খোলা বা উন্মুক্ত জায়গায় মালামাল ফেলে রাখা যাবে না, যেখানে জনসাধারণের চলাচলের ক্ষেত্রে কি বাধার সৃষ্টি করে বা অসুবিধার সৃষ্টি করে এরকম কোনো জায়গায় পৌর এলাকার ভিতরে কি করা যাবে না, খোলামেলা জায়গায় মালামাল ফেলে রাখা যাবে না বিক্রয়ের জন্য। ধারা 34-5 বলা হয়েছে রাস্তায় আবর্জনা ফেলা যাবে না বা রাস্তায় জঞ্জাল ফেলা যাবে না। আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখবেন পৌর এলাকার ভিতরে বিভিন্ন জায়গায় কি থাকে, বিভিন্ন জায়গায় ডাস্টবিন থাকে। নির্দিষ্ট একটা জায়গায় আপনাকে এই ময়লাগুলো ফেলতে হবে, অথবা পৌর এলাকার যে বাসাগুলো থাকে সে বাসার ভিতরে নির্দিষ্ট করে ডাস্টবিন থাকে, সেই ডাস্টবিনে পুরো বাসার মানুষজন কি করেন, একটা নির্দিষ্ট ডাস্টবিনে তারা ময়লা আবর্জনা ফেলেন, এবং পরিচ্ছন্ন কর্মী যারা থাকেন পরিচ্ছন্ন কর্মী দ্বারা সে বিভিন্ন বাসা হতে ময়লা আবর্জনা কি করা হয়, সংগ্রহ করা হয় এবং নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে কি করা হয়, তা ফেলে দেওয়া হয়। ধারা 34-5 সেম কথাই বলা হয়েছে যে রাস্তায় কোনো ময়লা আবর্জনা ফেলা যাবে না বা কোনো জঞ্জাল নিক্ষেপ করা যাবে না, অথবা পৌর এলাকার ভিতরে রাস্তার পাশে আমাদের যেমন গরুর গোয়াল ঘর থাকে বা আস্তাবল থাকে, এর উপর কোনো আস্তাবল বা গোয়াল ঘর বা কোনো কারখানা তৈরি করা যাবে না, অথবা গোবর গাদা প্রভৃতি থেকে কি দুর্গন্ধ নির্গত করা যাবে না। ধারা 34-5 যদি এরূপ কোনো ব্যক্তি করেন, রাস্তার ধারে কোনো গোয়াল তৈরি করেন বা কোনো আস্তাবল ঘোড়ার কোনো আস্তাবল তৈরি করেন, অথবা এমন কোনো কারখানা তৈরি করেন যার ফলে সেখানে দুর্গন্ধ সৃষ্টি হয় বা দুর্গন্ধ করে, তাহলে সেই ব্যক্তি অপরাধী হবে এবং তাকে বিনা প্রমাণায় গ্রেপ্তার করা যাবে। ধারা 34-5 ধারা 34-6 বলা হয়েছে মাতাল বা বেসামাল অবস্থায় যদি কোনো ব্যক্তি ঘুরে বেড়ান তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। ধারা 34-6 মাতাল অথবা বেসামাল অবস্থায় যদি ঘুরে বেড়ান তাহলে 34-6 উপধারা অনুযায়ী তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। ধারা 34-7 34-7 বলা হয়েছে রাস্তায় মলমূত্র ত্যাগ করা। রাস্তায় কি করা, মলমূত্র ত্যাগ করা। প্রত্যেকটি বিষয়ে কিন্তু বলা আছে রাস্তার সাথে রাস্তার সাথে সংযুক্ত, এখানে রাস্তার সাথে প্রত্যেকটি কথা বলা আছে। রাস্তা নিয়ে প্রায় বেশিরভাগ কথাগুলাই বর্ণনা করা হয়েছে রাস্তা সংক্রান্ত অপরাধ। রাস্তার আশেপাশে কি করা যাবে না, অনবরত জায়গায় গাড়ি ঘোড়া কি অনবরত জায়গায় কি ধরুন পশু জবাই করা যাবে না, তারপর পশুর চামড়া ছাড়ানো যাবে না, অথবা ঘোড়া ছুটানো যাবে না, অথবা অন্য কোনো পশু তাড়না করা যাবে না। ধারা 34-1 দিয়ে বলা হয়েছে নির্দয় বা নিষ্ঠুরভাবে কোনো জীব জানোয়ারকে মারা যাবে না বা আঘাত করা যাবে না। 3 বলা হয়েছে কোনো রাস্তায় কোনো গাড়ি ঘোড়া দাঁড় করানো যাবে না। 4 বলা হয়েছে খোলা বা উন্মুক্ত জায়গায় বিক্রয়ের জন্য কোনো মালামাল ফেলে রাখা যাবে না। 5 বলা হয়েছে রাস্তায় আবর্জনা বা জঞ্জাল নিক্ষেপ করা যাবে না, অথবা রাস্তার আশেপাশে গরুর গোয়ালঘর অথবা
আস্তাবল অথবা এমন কোনো কারখানা তৈরি করা যাবে না যেখান থেকে দুর্গন্ধ নির্গত হয়। এরূপ যদি কিছু হয় তাহলে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। ছয় বলা হয়েছে মাতাল বা বেসামাল অবস্থায় ঘোরাফেরা করা যাবে না। যদি কোনো ব্যক্তিকে মাতাল বা বেসামাল অবস্থায় রাস্তায় ঘুরতে দেখা যায় তাহলে তাকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। সাথে বলা হয়েছে রাস্তায় মলমূত্র ত্যাগ করা যাবে না, বা উলঙ্গ হয়ে বেরোনো যাবে না, বা শরীরে বিকৃত বা কুৎসিত কোনো ব্যাধি প্রদর্শন করা যাবে না, অথবা সংরক্ষিত কোনো পুকুরে স্নান বা কাপড় কাচা যাবে না। ধারা 34-7। এখানে 34-7 বলা হয়েছে কোথায়? আপনার অবশ্যই পৌর এলাকার ভিতরে বিভিন্ন যে পৌরসভা আছে, সে পৌরসভার যে এলাকা আছে, নির্দিষ্ট একটা এলাকা আছে, এই এলাকার ভিতরে যদি কোনো ব্যক্তি এরূপ ধরনের কোনো অপরাধ করে তাহলে তাকে কি করা যাবে? ম্যাজিস্ট্রেটের আদালতে বিচার করা যাবে। তাকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন এবং গ্রেপ্তার শেষে তাকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করতে পারবেন। ম্যাজিস্ট্রেট আদালত তার বিচার করতে পারবে এবং তার বিচারে অনূর্ধ্ব অনূর্ধ্ব 50 টাকা জরিমানা অথবা 8 দিন পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা যাবে। ধারা 34। ধারা 34-8 বলা হয়েছে পুকুর, কুয়া বা কোনো বিপজ্জনক জায়গা না ঘিরে খোলা বা অরক্ষিত অবস্থায় যদি কেউ রাখে তাহলে কি করতে হবে? তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। ধারা 34-8। ধারা 34-8। তাহলে ধারা 34-8-এ আটটা যে কোটেশন আছে, এই আটটা কোটেশনে বলা হয়েছে পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে পৌর এলাকার ভিতরে এই সকল ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন। ধারা 34-8, 1 থেকে 8 পর্যন্ত। অর্থাৎ পৌর এলাকার ভিতরে যদি কোনো ব্যক্তি এই 34 ধারার কোনো অপরাধ করেন, আটটা যে অপরাধের কথা বলা হয়েছে, এই আটটা অপরাধের কোনো একটা অপরাধ যদি করেন তাহলে পুলিশ অফিসার সেই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন এবং গ্রেপ্তার করার পর তার বিচারের জন্য ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করতে পারবেন। ম্যাজিস্ট্রেট আদালতে যখন হাজির করা হবে তখন ওই অপরাধী ব্যক্তিকে কি করা যাবে? ম্যাজিস্ট্রেট 50 টাকা, অনূর্ধ্ব 50 টাকা জরিমানা করতে পারেন, অথবা অনধিক 8 দিন, 8 দিনের বেশি হবে না, এরূপ সময়ের জন্য সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় করতে পারেন। ধারা 34। তো ধারা 34-এর আটটা কোটেশনের ভিতরে বেশিরভাগই পশু সংক্রান্ত আর বেশিরভাগই রাস্তা সংক্রান্ত। তাহলে ধারা 34-এর একে বলা হয়েছে অনাবৃত জায়গায়, যেখানে আবৃত না, খোলামেলা জায়গায় পশু জবাই করা যাবে না, অথবা মৃত পশুর চামড়া ছাড়ানো যাবে না, অথবা দ্রুত বেগে ঘোড়া ছুটানো যাবে না বা চালানো যাবে না, অথবা অন্য কোনো পশু চালানো যাবে না। ধারা 34-1। দিয়ে বলা হয়েছে নির্দয়ভাবে বা নিষ্ঠুরভাবে কোনো জীব জানোয়ারকে মারধর করা যাবে না। ধারা 34-2। ধারা 34-3 বলা হয়েছে জনসাধারণের বিপদ বা অসুবিধা সৃষ্টি করে রাস্তায় অনাবশ্যকভাবে গাড়ি ঘোড়া দাঁড় করানো যাবে না। ধারা 34-3। যদি কোনো ব্যক্তি গাড়ি ঘোড়া দাঁড় করায় তাহলে কি করা যাবে? তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। ধারা 34-4 বলা হয়েছে খোলা বা উন্মুক্ত জায়গায় বিক্রয়ের জন্য যদি কোনো ব্যক্তি মাল ফেলে রাখে তাহলে তাকে গ্রেপ্তার করা যাবে। ধারা 34-4। তাহলে 34-1 গবাদি পশু জবাই করা, 34-2 নির্দয় নিষ্ঠুর ভাবে মারধর করা, 34-3 গাড়ি ঘোড়া কি ফেলে রাখা, 34-4 উন্মুক্ত বা খোলা জায়গায় বিক্রয়ের জন্য মালামাল ফেলে রাখা। পাশে বলা হয়েছে ময়লা আবর্জনা ফেলে রাখা, অথবা জঞ্জাল নিক্ষেপ করা, অথবা রাস্তার ধারে বা রাস্তার পাশে গোয়াল বা ঘোড়ার আস্তাবল অথবা এমন কোনো কারখানা তৈরি করা যার থেকে দুর্গন্ধ কি নির্গত হয়, তাহলে সেই ব্যক্তি অবশ্যই অপরাধী হবেন এবং তাকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। ছয় বলা হয়েছে বেসামাল অবস্থায় বা মাতাল অবস্থায় যদি কোনো ব্যক্তি পৌর এলাকার ভিতর ঘুরে বেড়ান তাহলে পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। সাথে বলা হয়েছে রাস্তায় মলমূত্র ত্যাগ করা। পৌর এলাকার ভিতরে যদি কোনো ব্যক্তি রাস্তায় মলমূত্র ত্যাগ করেন অথবা উলঙ্গ হন, উলঙ্গ হয়ে যদি ঘোরাফেরা করেন বা শরীরের বিকৃত কোনো অংশ বা কুৎসিত কোনো ব্যাধি যদি প্রদর্শন করেন, অথবা পৌর এলাকার ভিতরে যদি কোনো ব্যক্তি সংরক্ষিত কোনো পুকুরে স্নান করেন অথবা সাবান দিয়ে কাপড় কাচেন বা অন্য কিছু করেন তাহলে সেই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 34-7। ধারা 34-7। ধারা 34-8 বলা হয়েছে পুকুর, কুয়া বা কোনো বিপজ্জনক জায়গা যদি না ঘিরে রাখেন অথবা খোলামেলা অবস্থায় রাখেন তাহলে সেই ব্যক্তিকে পুলিশ অফিসার
বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, ধারা 34-8। তো ধারা 34 কি বোঝা গেল না? বুঝতে কোনো সমস্যা আছে? বোঝা গেছে স্যার। তো ধারা 34-এ বলা হয়েছে মোট 8টা ক্ষেত্রে, এখানে 8টা ক্ষেত্রের ভিতরে আবার অনেকগুলা বিষয় বর্ণনা করা আছে, যেমন গবাদি পশু জবাই করা, অথবা মৃত পশুর চামড়া ছাড়ানো, অথবা পৌর এলাকার ভিতরে যদি দ্রুত গতিতে ঘোড়া ছুটানো হয়, অথবা অন্য কোনো পশু যদি তাড়না করা হয় তাহলে গ্রেপ্তার করা যাবে। ধারা 34-এর একেই বলা হয়েছে 4টা বিষয়: গবাদি পশু জবাই করা, মৃত পশুর চামড়া ছাড়ানো, দ্রুত বেগে ঘোড়া ছুটানো, অথবা অন্য কোনো পশু তাড়না করা। আর দিয়ে বলা হয়েছে জীব জানোয়ারকে নির্দয়ভাবে বা নিষ্ঠুরভাবে মারধর করা। তিনে বলা হয়েছে রাস্তায় জনসাধারণের অসুবিধা বা বিপদ সৃষ্টি করে যদি রাস্তায় গাড়ি ঘোড়া দাঁড় করানো হয়। চারে বলা হয়েছে উন্মুক্ত জায়গায় বিক্রয়ের জন্য যদি মালামাল ফেলে রাখা হয়। পাঁচে বলা হয়েছে রাস্তার ধারে যদি কোনো গোয়াল অথবা ঘোড়ার যদি কোনো আস্তাবল অথবা এমন কোনো কারখানা তৈরি করা হয় যা থেকে দুর্গন্ধ নির্গত করা হয়, অথবা রাস্তায় ময়লা ফেলা বা রাস্তায় আবর্জনা ফেলা বা রাস্তায় জঞ্জাল নিক্ষেপ করা, যদি এরূপ কোনো ব্যক্তি করেন তাহলে তাকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। ছয় বলা হয়েছে মাতাল অবস্থায়, বেসামাল অবস্থায় যদি কোনো ব্যক্তি ঘুরে বেড়ায় তাহলে তাকে পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারবেন। সাথে বলা হয়েছে রাস্তায় মলমূত্র ত্যাগ করা, এখানে কয়েকটা বিষয় আছে। রাস্তায় মলমূত্র ত্যাগ করা, বা কুৎসিত কোনো ব্যাধি প্রদর্শন করা, বা উলঙ্গ হয়ে ঘুরে বেড়ানো, অথবা সংরক্ষিত কোনো পুকুরে যদি স্নান করেন। পৌর এলাকার ভিতরে যদি কোথাও কোনো পুকুর সংরক্ষিত থাকে এবং সেই সংরক্ষিত পুকুরে স্নান করা অথবা কাপড় কাচাও কি অপরাধ। সংরক্ষিত কোনো পুকুরে, পৌর এলাকার ভিতরে সংরক্ষিত কোনো পুকুরে কি করা, কাপড় কাচা অথবা সেখানে গোসল করাও একটা অপরাধ। এই ধরনের অপরাধ যদি কোনো ব্যক্তি করেন, যদি কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে পুলিশ অফিসার তাকে কি করতে পারবেন, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। সাধারণত আমরা যারা গ্রামে বসবাস করি আমাদের গ্রাম এলাকায় দেখা যায় বিভিন্ন জায়গাতেই পুকুর থাকে, এই সকল পুকুরে যদি গোসল করা হয় সেটা কোনো অপরাধ হবে না। কিন্তু যদি ওই পুকুরের মালিক যদি নিষেধ করে বা নিষেধ করা থাকে তাহলে সেখানে গোসল না করাই ভালো, বা সেখানে কাপড় কাচা এই জাতীয় কোনো কাজ না করাই ভালো। কিন্তু পৌর এলাকার ভেতরে যদি কোনো সংরক্ষিত পুকুর থাকে, সেখানে যদি স্নান করা নিষেধ থাকে অথবা কাপড় কাচা যদি নিষেধ থাকে, তাহলে সেখানে কি করা যাবে না, গোসল করা যাবে না অথবা কাপড় কাচা যাবে না। এই কাপড় কাচা এবং গোসল করা দুটাই অপরাধ হিসেবে গণ্য হবে পুলিশ আইনের 34 ধারা অনুযায়ী। কোন ধারা? পুলিশ আইনের 34-এর 7 ধারা অনুযায়ী এটা একটা অপরাধ হবে। যদি কোনো ব্যক্তি এই অপরাধ করে তাহলে তাকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন, ধারা 34-এর 7। ধারা 34-এর 8-এ বলা হয়েছে পৌর এলাকার ভিতরে যদি কোনো পুকুর থাকে, যদি কোনো কুয়া থাকে, বা যদি কোনো বিপজ্জনক জায়গা থাকে তাহলে তা অবশ্যই বেড়া দিয়ে রাখতে হবে অথবা ঘিরে রাখতে হবে। যদি কোনো ব্যক্তি এই বেড়া দিয়ে না রাখে বা ঘিরে না রাখে তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে, ধারা 34-এর 8। ধারা 34-এর 8। ধারা 34-এর ক, এতক্ষণ পড়লাম ধারা 34 কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার একজন অপরাধীকে পুলিশ আইন অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 34 একই কথা বলা আছে, পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। 34-এর ক। 34-এর 1, কোনো চিত্ত বিনোদন স্থলে, অর্থাৎ বিভিন্ন সিনেমা হলে অথবা বিভিন্ন জায়গায় যে চিত্ত বিনোদন যেগুলা হয়, এই বিভিন্ন চিত্ত বিনোদনের স্থলে প্রবেশের টিকিট মূল্য, কিসের টিকিট মূল্য? প্রবেশের টিকিট মূল্য মূলত যে মূল্যে বিক্রয় করা হয়েছিল বা বিক্রয় করার কথা তার চেয়ে যদি উচ্চতর মূল্যে এরূপ টিকিট কোনো ব্যক্তি বিক্রয় করেন বা প্রস্তাব দেন তাহলে সেই ব্যক্তি অপরাধী হবেন, ধারা 34-এর 1। ধারা 34-এর 1। তাহলে ধারা 34-এর 1-এ বলা হয়েছে চিত্ত বিনোদন, চিত্ত বিনোদন স্থলের প্রবেশের টিকিট, চিত্ত বিনোদন স্থলের প্রবেশের টিকিট
কোনো ব্যক্তি যদি কিনে, সে যদি নতুন করে ওই টিকিট উচ্চতর মূল্যে বিক্রয় করতে চায় বা সেই ব্যক্তি উচ্চতর মূল্যে টিকিট বিক্রয় করতে পারবেন না, অথবা বিক্রয়ের জন্য প্রস্তাব দিতে পারবেন না। ধারা 34-এর কয়ের 1। ধারা 34-এর কয়ের 1, অর্থাৎ ওই যে ব্ল্যাকে যারা টিকিট বিক্রি করেন, এই টিকিটগুলা বিক্রয় করা যাবে না। যদি কোনো ব্যক্তি ব্ল্যাকে টিকিট করেন, তাহলে তাকে 34-এর ক ধারা অনুযায়ী কি করা যাবে? গ্রেপ্তার করা যাবে। ধারা 34-এর কয়ের 1। ধারা 34-এর কয়ের 2। দুইয়ে বলা হয়েছে, যিনি উপধারা 1-এর বিধান অর্থাৎ 34-এর কয়ের 1-এর বিধান লঙ্ঘন করবেন, তাহলে তাকে কি করা যাবে? 3 মাস পর্যন্ত কারাদণ্ড অথবা 100 টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড দণ্ডিত করা যাবে। ধারা 34-এর 2। ধারা 34-এর 2। এখানে সাধারণত চিত্ত বিনোদনের স্থল বলতে যেগুলা বোঝায়, যেমন আমরা সিনেমা দেখি, সিনেমার টিকিট কাটা, অথবা বিভিন্ন প্রদর্শনী, অথবা বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান। এই সকল ক্রীড়া অনুষ্ঠান বা খেলাধুলার যে অনুষ্ঠানগুলো হয়, এখানে যে টিকিটগুলো যে বিক্রয় করা হয়, এই টিকিটগুলো যদি কোনো ব্যক্তি নির্ধারিত মূল্যের চেয়ে উচ্চ মূল্যে যদি বিক্রি করেন বা বিক্রির যদি প্রস্তাব করেন, তাহলে সেই ব্যক্তি কি হবেন? 34-এর ক ধারা অনুযায়ী তিনি অপরাধী হবেন। আর এই অপরাধ যদি হয়, তাকে গ্রেপ্তার করে বিচারের জন্য সোপর্দ করার পর তাকে 3 মাস পর্যন্ত কারাদণ্ড প্রদান করা যাবে। কতদিন? 3 মাস। 3 মাস পর্যন্ত কারাদণ্ড প্রদান করা যাবে এবং সেই সাথে 100 টাকা জরিমানা করা যাবে, অথবা 3 মাস কারাদণ্ড ও 100 টাকা জরিমানা উভয় দণ্ডই প্রদান করা যাবে। ধারা 34-এর কয়ের 2। 34-এর কয়ের 3-এ বলা হয়েছে, কোন কোন অফিসার বা কোন পদবীর অফিসার এই সকল ব্ল্যাকারকে বা ব্ল্যাক যে যারা টিকিট বিক্রি করে তাদেরকে গ্রেপ্তার করতে পারবেন। এখানে বলা হয়েছে সর্বনিম্ন সাব ইন্সপেক্টর। কোন পদের অফিসার? সর্বনিম্ন সাব ইন্সপেক্টর অথবা সার্জেন্ট পদমর্যাদার কোন পুলিশ কর্মকর্তা উপধারা 1-এর বিধান লঙ্ঘনকারী কোনো অপরাধীকে বা সংগঠনকারী কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। ধারা 34-এর কয়ের 3। ধারা 34-এর কয়ের 3। তাহলে কোন কোন অফিসার? সার্জেন্ট অথবা সাব ইন্সপেক্টর, সর্বনিম্ন সাব ইন্সপেক্টর অথবা সার্জেন্ট পদবীর অফিসার কি করতে পারবেন? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। ধারা 34-এর কয়ের 3। যদি কখনো এমসিকিউ প্রশ্ন হয় যে ব্ল্যাকে যদি টিকিট বিক্রি করা হয় অথবা চিত্ত বিনোদন স্থলের টিকিট নির্ধারিত মূল্যের চেয়ে যদি অতিরিক্ত মূল্যে বিক্রয় করা হয়, তাহলে পুলিশের কোন পদবীর অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন? ক সাব ইন্সপেক্টর, খ সার্জেন্ট, গ এএসআই, ঘ ক ও খ। তাহলে উত্তর কোনটা হবে? ক এবং খ। উত্তর হবে ঘ, অর্থাৎ সার্জেন্ট অথবা সাব ইন্সপেক্টর পদবীর অফিসার এরূপ কোন প্লাগারকে বা উচ্চ মূল্যের টিকিট বিক্রিকারী অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। ধারা 34-এর ক। ধারা 34-এর ক। তো ধারা 34 বলা হয়েছে, পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে পৌর এলাকার ভিতরে একজন অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 34-এর 1, যদি কোনো ব্যক্তি অনাবৃত জায়গায় পশু জবাই করেন, অথবা মৃত পশুর চামড়া ছাড়ান, অথবা দ্রুত গতিতে বা দ্রুত বেগে যদি ঘোড়া ছুটান, অথবা অন্য কোনো পশু তাড়না করেন। দুয়ে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি গবাদি পশুকে অথবা জীব জানোয়ারকে নির্দয়ভাবে বা নিষ্ঠুরভাবে মারধর করেন বা যন্ত্রণা দেন। তিনে বলা হয়েছে, জনসাধারণের বিপদ অথবা অসুবিধার সৃষ্টি করে রাস্তায় যদি গাড়ি ঘোড়া দাঁড় করান। চারে বলা হয়েছে, খোলা বা উন্মুক্ত জায়গায় বিক্রয়ের জন্য যদি মালামাল ফেলে রাখেন। পাঁচে বলা হয়েছে, রাস্তায় ময়লা ফেলে রাখা বা আবর্জনা ফেলে রাখা, অথবা রাস্তার ধারে বা রাস্তার পাশে গোয়াল অথবা ঘোড়ার আস্তাবল অথবা কারখানা তৈরি করা বা সৃষ্টি করা, যা থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়, এরূপ হলে তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। ছয় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি রাস্তায় মাতাল হয়ে বা বেসামাল হয়ে যদি ঘুরে বেড়ান, তাহলে তাকে পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারেন। সাথে বলা হয়েছে, রাস্তায় মলমূত্র ত্যাগ করা। রাস্তায় যদি কোনো ব্যক্তি মলমূত্র ত্যাগ করেন, সেটা যদি পৌর এলাকার ভিতরে হয়, অথবা রাস্তায় যদি উলঙ্গ হয়ে ঘুরে বেড়ান,
অথবা শরীরের কোনো বিকৃত অংশ বা শরীরের কুৎসিত কোনো ব্যাধি যদি প্রদর্শন করেন, অথবা পৌর এলাকার ভিতরে সংরক্ষিত কোনো পুকুরে যদি কোনো ব্যক্তি স্নান করেন বা গোসল করেন অথবা সেখানে কাপড় কাচেন, তাহলে সেই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। আর আটে বলা হয়েছে পুকুর, কুয়া বা বিপজ্জনক কোনো স্থান। পুকুর, কুয়া অথবা বিপজ্জনক কোনো স্থান অবশ্যই ঘিরে রাখতে হবে। যদি কোনো ব্যক্তি ঘিরে না রাখেন তাহলে তিনি অপরাধী হবেন, তাকে কি করা যাবে? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে, ধারা 34-8। ধারা 34-8। আর ধারা 34-ক, কতে বলা হয়েছে উচ্চতর মূল্যে বিনোদনের টিকিট বিক্রি করা যাবে না। যদি কোনো ব্যক্তি এই ধরনের কোনো অপরাধ করেন তাহলে 34-ক বলা হয়েছে কোনো চিত্ত বিনোদন স্থলের টিকিট নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রয় করা যাবে না বা বিক্রয়ের জন্য প্রস্তাব দিবেন না। ধারা 34-1। যদি কোনো ব্যক্তি 34-1 উপধারার বিধান লঙ্ঘন করে যদি এরূপ টিকিট বিক্রি করেন তাহলে তিনি অপরাধী হবেন। তার শাস্তি হবে 3 মাস কারাদণ্ড অথবা অনধিক 100 টাকা। 3 মাস কারাদণ্ড এবং অনধিক 100 টাকা অর্থদণ্ড, অথবা 3 মাস কারাদণ্ড ও 100 টাকা অর্থদণ্ড, উভয় দণ্ডেই দণ্ডিত হবেন। এখন এই অপরাধীকে উচ্চতর মূল্যে যে টিকিট বিক্রি করেন তাকে কোন পদবীর অফিসার গ্রেপ্তার করতে পারেন? সর্বনিম্ন সাব ইন্সপেক্টর অথবা সার্জেন্ট পদমর্যাদার অফিসার এই উচ্চতর মূল্যের টিকিট বিক্রিকারী অপরাধীকে গ্রেপ্তার করতে পারেন। ধারা 34-4। ধারা 34-4। আজকের মতো পুলিশ আইনের 34 ধারা আর 34-ক ধারা এটাই পড়াবো, এর বাইরে আর যাব না। এখন একটু দণ্ডবিধি আলোচনা করব। দণ্ডবিধি, ধারা 34 আর ধারা 34-ক বুঝতে কোনো সমস্যা আছে? সমস্যা নাই, বুঝতে পারছি স্যার। যদি সমস্যা না থাকে ভালো, আর যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবেন। আমরা আজকে সরাসরি আলোচনায় যাব, পূর্বের ধারা পড়ব না। পূর্বের যে ধারাগুলো আছে এই ধারাগুলা আমরা আলোচনা করব না। কথা বুঝতে পারছেন? দণ্ডবিধির দণ্ডবিধির এর আগে আমরা পড়ছিলাম কত ধারা পর্যন্ত? 130। এক 123 ধারা পর্যন্ত। আজকে আর রিভিশন করব না, সরাসরি আজকে 6টা ধারা আলোচনা করব, 124-ক থেকে 140 ধারা পর্যন্ত। 124-ক হতে 140 ধারা পর্যন্ত। ধারা 124-ক, 124-কতে বলা হয়েছে রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ, রাষ্ট্রদ্রোহ। এখন রাষ্ট্রদ্রোহ কিভাবে হবে, রাষ্ট্রদ্রোহ কিভাবে হতে পারে সেই বিষয়ে বলা হয়েছে ধারা 124-ক। 124-কতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কিছু বলেন বা কিছু লেখেন, যদি মুখ দিয়ে কিছু বলেন অথবা যদি তিনি কাগজে কলমে যদি কিছু লেখেন বা কিছু সংকেত দেখান বা অন্যভাবে যদি কিছু প্রকাশ করেন, তাহলে কি বলা হয়েছে? যদি কোনো ব্যক্তি কিছু লেখেন, কিছু বলেন, কোনো সংকেত দেন অথবা অন্য কোনোভাবে আকার ইঙ্গিতের মাধ্যমে যদি কোনো কিছু প্রকাশ করেন, যেক্ষেত্রে উক্ত ব্যক্তি তার কাজের দ্বারা আইন বলে প্রতিষ্ঠিত সরকারের প্রতি, অর্থাৎ আইন বলে প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণার সৃষ্টি করে, অবজ্ঞার সৃষ্টি করে, অথবা ঘৃণার সৃষ্টির উদ্যোগ করে, অথবা অবজ্ঞার সৃষ্টির উদ্যোগ করে, অথবা বিদ্বেষ সৃষ্টি করে, অথবা বিদ্বেষ সৃষ্টি করার উদ্যোগ গ্রহণ করে, সেই ব্যক্তি রাষ্ট্রদ্রোহমূলক অপরাধে অপরাধী হবেন এবং তিনি যাবজ্জীবন অথবা স্বল্প মেয়াদের যে কোনো কারাদণ্ডে দণ্ডিত হবেন। তাহার অর্থদণ্ড হতে পারে অথবা তাহাকে 3 বছর কারাদণ্ড এবং জরিমানা দেওয়া যেতে পারে। ধারা 124-ক।
ধারা 124-এর ক। তাহলে ধারা 124-এর কতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো কিছু লেখেন, কোনো কিছু বলেন, কোনো কিছু আকার ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ করেন, অথবা কোনো কিছুর যদি সংকেত দেখান, যার দ্বারা যার দ্বারা আইন বলে প্রতিষ্ঠিত সরকারের প্রতি অবজ্ঞা সৃষ্টি করে, হিংসার সৃষ্টি করে, বিদ্বেষের সৃষ্টি করে, ঘৃণার সৃষ্টি করে, তাহলে সেই ব্যক্তি রাষ্ট্রদ্রোহমূলক অপরাধের জন্য অপরাধী হবেন। ধারা 124-এর ক। ধারা 124-এর ক। এখানে ঘৃণা বলতে বোঝানো হয়েছে, আপনি আমি যেমন যাকে পছন্দ হয় না তাকে কি করি, ঘৃণা করি। এখন দেখা গেল ঘৃণা করা একটা বিষয়, অবজ্ঞাটা করা একটা বিষয়। আর বিদ্বেষ সৃষ্টি করা, বিদ্বেষ বলতে আনুগত্যের অভাব, অর্থাৎ সরকারের প্রতি আপনার কোনো আনুগত্য নাই, আপনার শত্রুতা সম্পূর্ণ আচরণ। আপনি যেমন আপনার পারিবারিক যে শত্রু থাকে বা আপনার ফ্যামিলিগত যে শত্রু থাকে তাদের সাথে যে বিদ্বেষপূর্ণ আচরণ করেন, ঠিক সেম আচরণ যদি আপনি সরকারের সাথে করেন, যারা আইন বলে প্রতিষ্ঠিত, আইন দ্বারা প্রতিষ্ঠিত, এরূপ সরকারের বিরুদ্ধে যদি আপনি কোনো কিছু লেখেন, কোনো কিছু বলেন, কোনো কিছুর আকার ইঙ্গিত দেন, অথবা কোনো কিছু যদি সংকেতের মাধ্যমে যদি প্রকাশ করেন, যার দ্বারা কি হয়, সরকারের মাধ্যমে সরকারের ঘৃণার সৃষ্টি হয়, মানে সরকারের ঘৃণার সৃষ্টি হয়, বা ঘৃণার উদ্যোগ সৃষ্টি করে, অথবা অবজ্ঞার সৃষ্টি করে, অথবা বিদ্বেষের সৃষ্টি করে, অর্থাৎ সরকারের প্রতি আপনি আনুগত্য নয়, অথবা সরকারের সাথে আপনার শত্রুতা মূলক মনোভাব বা শত্রুতামূলক যে আচরণ, এই আচরণ অবশ্যই রাষ্ট্রদ্রোহমূলক আচরণ হিসেবে গণ্য হবে। ধারা 124-এ ক। তাহলে এটা কিভাবে প্রকাশ পাবে, কিভাবে প্রকাশ পাবে বা কিভাবে বলা যাবে যে এটা রাষ্ট্রদ্রোহমূলক আচরণ বা রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ? আপনি আমি যে কোনো ব্যক্তি, আপনি আমি যে কোনো ব্যক্তি যদি এমন কিছু বলি বা এমন কিছু লেখি, অথবা এমন কোনো কিছু সংকেতের মাধ্যমে প্রকাশ করি, বা এমন কোনো কিছু আকার ইঙ্গিতের মাধ্যমে যদি প্রকাশ করি, যেমন এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যে হয়ে গেছে, এই বৈষম্য বিরোধী আন্দোলনের ক্ষেত্রে যে বিভিন্ন দেয়ালে বা বিভিন্ন অলে বিভিন্ন ধরনের এই যে লেখাগুলা যে ছিল, এই লেখাগুলাও কি এক একটা এই আপনার হিংসা বিদ্বেষমূলক কাজ, সরকারের বিরুদ্ধে আইন, আইন বলে প্রতিষ্ঠিত সরকারের প্রতি কি হিংসা বিদ্বেষ অথবা ঘৃণা অথবা অবজ্ঞার সৃষ্টি করা কি রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ। রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ, সেই অপরাধের জন্য যাবজ্জীবন বা এমন যে কোনো স্বল্প কারাদণ্ডে কি করা যাবে, দণ্ডিত করা যাবে, এবং সেই সাথে 3 বছর কারাদণ্ড অথবা অন্য কোনো দণ্ড কি করা যাবে, অথবা জরিমানা দণ্ডে দণ্ডনীয় করা যাবে। ধারা 124-এর ক। ধারা 124-এর ক। আর এখানে বলা হয়েছে যদি ঘৃণার সৃষ্টি করে, অথবা অবজ্ঞার সৃষ্টি করে, অথবা বিদ্বেষের সৃষ্টি করে, অথবা ঘৃণার উদ্যোগ গ্রহণ করে, ঘৃণার উদ্যোগ, ঘৃণা করে নাই কিন্তু ঘৃণার উদ্যোগ নিচ্ছে, সে ঘৃণার যে একটা মনোভাব আছে যে আমি তোমাকে ঘৃণা করি, আমি পছন্দ করি না, আমি ঘৃণা করি, বা হিংসার যে একটা বিদ্বেষ আছে, আমি হিংসা করি, জিনিসটা হিংসা হয়, অথবা বিদ্বেষ যে আনুগত্যের অভাব, আনুগত্যের অভাব, আপনার বড় ভাইয়ের প্রতি আপনার যে আনুগত্য থাকার কথা, আনুগত্য প্রকাশ করেন, বা তার প্রতি যে একটা নমনীয়তা থাকে, এই নমনীয়তা আপনার সরকারের প্রতি নাই, বা আপনার হিংসামূলক আচরণ বা বিদ্বেষমূলক আচরণ অথবা শত্রুতামূলক যে আচরণ বা মনোভাব যদি প্রকাশ পায়, তাহলে আপনি রাষ্ট্রদ্রোহমূলক অপরাধে কি হবেন, অপরাধী হবেন, এবং আপনার শাস্তি হবে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড, অথবা 3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। ধারা 124-এর ক। ধারা 124-এর ক। তাহলে কি কি ভাবে বা কোন কোন পদ্ধতিতে একজন ব্যক্তি রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ করবে, তার প্রকাশ কিভাবে করা যাবে? আপনি কথার মাধ্যমে প্রকাশ করতে পারেন, যে আপনি কথার মাধ্যমে এমন কোনো কথা বললেন যা সরকারের প্রতি কি ঘৃণার সৃষ্টি হলো, অথবা আপনি এমন কোনো কিছু লিখলেন যা সরকারের প্রতি কি ঘৃণার সৃষ্টি হলো, অথবা অবজ্ঞা প্রকাশ পাইলো। আপনি কোনো কিছু তোয়াক্কাই করতেছেন না, সরকারের বিষয়গুলা আপনি কোনো কিছু তোয়াক্কা করতেছেন না, অথবা বিদ্বেষ সৃষ্টি করলেন, আপনি তার প্রতি আনুগত্য নন, আইন বলে প্রতিষ্ঠিত সরকারের প্রতি আপনি আনুগত্য নন, অথবা আপনার শত্রুতা সম্পন্ন কি আচরণ বা মনোভাব, এই সকল যদি প্রকাশ পায়, তাহলে আপনি কি হবেন, রাষ্ট্রদ্রোহমূলক পেনাল কোডের 124-এর ক ধারা অনুযায়ী আপনি অপরাধী হবেন, এবং আপনার শাস্তি হবে ধারা 124-এর ক।
ক অনুযায়ী, ধারা 124-এর ক। তাহলে রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ কিভাবে প্রকাশ করা যেতে পারে? আপনার কথার মাধ্যমে, আপনার লেখার মাধ্যমে, আপনার কোনো সংকেতের মাধ্যমে, আপনার কোনো আকার ইঙ্গিতের মাধ্যমে, যেভাবে আপনি প্রকাশ করতে চান সেভাবে আপনি প্রকাশ করতে পারবেন, ধারা 124-এর ক। আর এই প্রকাশটা যখন পাবে, আপনার প্রকাশ পাওয়ার পদ্ধতি হলো লেখার মাধ্যমে, কথার মাধ্যমে, কোনো কিছু বলার মাধ্যমে, অথবা অন্য কোনো ভাবে প্রকাশের মাধ্যমে। কিন্তু কোন জিনিসগুলা এই লেখার মাধ্যমে যদি প্রকাশ পায়, সেটা মনে হবে যে আপনার সরকারের প্রতি এটা রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ। কোন কোন জিনিস যদি প্রকাশ পায়? যদি আপনি মনে করেন যে আপনি ঘৃণা করেন, আইন বলে প্রতিষ্ঠিত সরকারকে আপনি ঘৃণা করতেছেন, আপনি তাদের প্রতি অবজ্ঞা দেখাইতেছেন, অথবা আপনার আচরণ বিদ্বেষপূর্ণ আচরণ বা বিদ্বেষমূলক আচরণ, শত্রুতামূলক আচরণ, অথবা আপনার আনুগত্য প্রকাশ পায় না, এরূপ কোন আচরণ যদি আপনার এই লেখার মাধ্যমে, কথার মাধ্যমে, অথবা সংকেতের মাধ্যমে, অথবা আকার ইঙ্গিতের মাধ্যমে যদি প্রকাশ পায়, তাহলে সেটা আপনার অবশ্যই রাষ্ট্রদ্রোহমূলক আচরণ হবে বা রাষ্ট্রদ্রোহ অপরাধ হবে, ধারা 124-এর ক। ধারা 124-এর ক। তাহলে ধারা 124 কি বোঝা গেল, না বুঝতে কোনো সমস্যা আছে? আর ধারা 124-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কথার দ্বারা, লেখার দ্বারা, কোনো চিহ্নর দ্বারা, কোনো সংকেতের দ্বারা, কোনো আকার ইঙ্গিতের সাহায্যে বাংলাদেশে আইন বলে প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা, অবজ্ঞা অথবা বিদ্বেষের সৃষ্টি করে, অথবা ঘৃণা, অবজ্ঞা অথবা বিদ্বেষের উদ্যোগ গ্রহণ করে, তাহলে সেই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড অথবা যে কোনো কম মেয়াদের কারাদণ্ড, যার সহিত জরিমানা যুক্ত হতে পারে, অর্থাৎ অথবা 3 বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে, ধারা 124-এর ক। ধারা 124-এর ক। এখানে ঘৃণা, বিদ্বেষ অথবা বৈরিতা অথবা এই ধরনের কোনো কিছু সৃষ্টি করা ব্যতীত আইনসম্মত উপায়ে যদি পরিবর্তন বা সংশোধনের উদ্দেশ্যে সরকারের গৃহীত ব্যবস্থা সমূহের প্রতি অসমর্থন প্রকাশ পায়, তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না, ধারা 124। এটা আমাদের জানার দরকার নাই, আমাদের মূল বিষয় হলো যে রাষ্ট্রদ্রোহ মূলক অপরাধ কোন ক্ষেত্রে হতে পারে বা রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ কিভাবে হতে পারে, সেটা ধারা 124-এর ক। যদি কোনো ব্যক্তি তার কথার দ্বারা, তার লেখার মাধ্যমে, তার আকার ইঙ্গিতের মাধ্যমে বা কোনো সংকেতের মাধ্যমে আইন বলে প্রতিষ্ঠিত, বাংলাদেশে আইন বলে প্রতিষ্ঠিত সরকারের প্রতি যদি ঘৃণার সৃষ্টি করে বা অবজ্ঞার সৃষ্টি করে বা বিদ্বেষের সৃষ্টি করে অথবা প্রকাশ পায়, তাহলে সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা যে কোনো মেয়াদের কারাদণ্ড অথবা 3 বছর যাবজ্জীবন, 3 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডনীয় করা যেতে পারে, ধারা 124-এর ক। ধারা 124-এর ক। তাহলে 124-এর ক এখানে কয়টা পদ্ধতির কথা বলা আছে? লেখার মাধ্যমে, কথার মাধ্যমে, কোনো সংকেতের মাধ্যমে, অথবা আপনি যে কোনো ভাবে প্রকাশ করতে পারেন, অথবা অন্য কোনো ভাবে যদি কিছু প্রকাশ করেন যা সরকারের প্রতি ঘৃণার সৃষ্টি করে, অবজ্ঞার সৃষ্টি করে বা বিদ্বেষের সৃষ্টি করে, বা এই সকল সৃষ্টি করার উদ্যোগ গ্রহণ করে, তাহলে আপনি কি হবেন? অপরাধী হবেন। আপনার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড অথবা যে কোনো মেয়াদের কারাদণ্ড অথবা 3 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড, ধারা 124-এর ক। তো ধারা 124 বোঝা গেল নাকি বুঝতে সমস্যা আছে? বলেন, কথা বলেন। বোঝা গেছে স্যার। ধারা 124-এর ক, রাষ্ট্রদ্রোহ। ধারা 124, ধারা 124 হলে এরপর আমরা যাব ধারা 128। ধারা 128 এরপরে আর দরকার নাই,
ধারা 128-এ বলা হয়েছে সরকারি কর্মচারী কর্তৃক স্বেচ্ছাকৃতভাবে রাজবন্দী বা যুদ্ধবন্দীকে পালিয়ে যেতে দেওয়া। অর্থাৎ আপনি যদি ইচ্ছাকৃতভাবে কোনো রাজবন্দী বা যুদ্ধবন্দীকে যদি পালিয়ে যেতে দেন তাহলে আপনি অপরাধী হবেন। ধারা 128। ধারা 128, অবশ্যই মনে রাখবেন এখানে পুলিশের অপরাধ। এখানে সরকারি কর্মচারী হিসেবে পুলিশের অপরাধ, অন্যান্য সরকারি কর্মচারীর অপরাধ হতে পারে যদি তার তত্ত্বাবধানে বা তার নিয়ন্ত্রণে যদি কোনো রাজবন্দী অথবা যদি কোনো যুদ্ধবন্দী যদি থাকেন এবং সে যদি ইচ্ছাকৃতভাবে যদি পালিয়ে যেতে সাহায্য করে তাহলে সেই ব্যক্তি অপরাধী হবে। ধারা 128। তাহলে ধারা 128-এ বলা হয়েছে যে ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে যে ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে কোনো রাজবন্দী অথবা কোনো যুদ্ধবন্দীর তত্ত্বাবধানের ভারপ্রাপ্ত হয়ে বা দায়িত্বপ্রাপ্ত হয়ে অথবা তার দায়িত্বে যদি তার কর্তৃত্বাধীনে যদি কোনো রাজবন্দী অথবা যুদ্ধবন্দী থাকে তাহলে এরূপ যুদ্ধবন্দীর ভারপ্রাপ্ত হয়ে স্বেচ্ছাকৃতভাবে যদি এরূপ রাজবন্দী অথবা যুদ্ধবন্দীকে পালিয়ে যেতে সাহায্য করেন তাহলে সেই ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে যদি সাহায্য করেন তাহলে সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে অথবা যে কোনো বর্ণনার কারাদণ্ডে অপরাধী হবেন। ধারা 128। আমরা শুধু মনে রাখবো যে সরকারি কর্মচারী যদি কোনো রাজবন্দী অথবা যুদ্ধবন্দীকে পালিয়ে যেতে সাহায্য করে তাহলে তার অপরাধ হবে। ধারা 128। কি দণ্ড আছে বা কি দণ্ড সে ভোগ করবে সে দণ্ড মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আমরা শুধু অপরাধটা মনে রাখবো। অপরাধ হবে কত ধারায়? 128 ধারায়। 128 ধারায় বলা হয়েছে, মনে করেন পুলিশ অফিসার, পুলিশ অফিসারের আন্ডারে তো বিভিন্ন ধরনের অপরাধী থাকে। চোর, ডাকাত, দস্যুতাকারী, ধর্ষণকারী, বিভিন্ন অপরাধ যারা করে, এই সকল বিভিন্ন অপরাধী যারা গ্রেপ্তার হয় অথবা বিচারের জন্য যাদেরকে রাখা হয়, এরূপ যদি রাখা হয় অথবা বিচার শেষে দেখা গেল যে যদি কারাগারে রাখা হয়, কারাগারে রাখা হলেও তো কারা কর্তৃপক্ষ যারা থাকবেন তারাও তো সরকারি কর্মচারী। তারাও যদি এরূপ কোন রাজবন্দী অথবা যুদ্ধবন্দীকে যদি ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছাকৃতভাবে যদি পালিয়ে যেতে সাহায্য করে তারাও কি হবেন? অপরাধী হবেন। কত ধারায়? ধারা 128-এ। অথবা দেখা গেল সরকার কোন যুদ্ধবন্দীকে অথবা রাজবন্দীকে, সরকার অথবা ম্যাজিস্ট্রেট অথবা আদালত যদি মনে করেন যে তাদেরকে নির্দিষ্ট কোনো একটা জায়গায় বা কোনো একটা হেফাজতে, সরকারি কর্তৃপক্ষের হেফাজতে রাখার যদি প্রয়োজন মনে হয়, সেখানেও যদি রাখা হয়, সেটা যে কোনো সরকারি কর্মচারী হতে পারে, এরূপ যদি রাখা হয় তাহলে সেই কর্মচারী যদি ইচ্ছাকৃতভাবে তো এমনি একজন মানুষকে পালিয়ে যেতে দেয় না, যদি তারপরেও দেয় তাহলে সে কি হবে? অপরাধী হবে। ধারা 128। ধারা 128। তাহলে ধারা 128-এ কি বলা হয়েছে? মোট কথা হলো সরকারি কর্মচারী যদি কোনো রাজবন্দীকে অথবা যুদ্ধবন্দীকে তার তত্ত্বাবধানের ভারপ্রাপ্ত হয়ে অর্থাৎ ওই যুদ্ধবন্দী অথবা রাজবন্দীর দায়িত্ব প্রাপ্ত হয়ে তাকে যদি স্বেচ্ছাকৃতভাবে পালিয়ে যেতে সাহায্য করে তাহলে সেই কর্মচারী অপরাধী হবেন। ধারা 128। ধারা 128। তাহলে ধারা 128 বোঝা গেল? বোঝা গেছে স্যার। ধারা 124। 124-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি তার কথার মাধ্যমে, তার লেখনের মাধ্যমে, তার কোনো সংকেতের মাধ্যমে অথবা তার কোনো আকার ইঙ্গিতের মাধ্যমে অথবা অন্য কোনো ভাবে যদি কোনো কিছু প্রকাশ পায় যা আইন বলে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে ঘৃণার সৃষ্টি করে, অবজ্ঞার সৃষ্টি করে অথবা বিদ্বেষের সৃষ্টি করে তাহলে ওই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 124-এর ক। আর ধারা 128-এ বলা হয়েছে যে ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে কোন রাজবন্দী অথবা যুদ্ধবন্দীর দায়িত্ব প্রাপ্ত হয়ে তাকে স্বেচ্ছাকৃতভাবে যদি পালিয়ে যেতে সাহায্য করে তাহলে সেই ব্যক্তি সরকারি কর্মচারী হিসেবে অপরাধী হবেন। ধারা 128। ধারা 128। ধারা 128-এ বলা হয়েছে ইচ্ছাকৃতভাবে বা স্বেচ্ছাকৃতভাবে যদি পালিয়ে যেতে সাহায্য করা হয় তাহলে অপরাধ হবে 128। আর ধারা 129-এ বলা হয়েছে অবহেলাপূর্ণ ভাবে যদি আচরণের মাধ্যমে যদি কোনো রাজবন্দী অথবা যুদ্ধবন্দী এই সরকারি কর্মচারীর কর্তৃত্ব থেকে যদি পালিয়ে যেতে পারে তাহলে তার অপরাধ হবে। ধারা 129।
ধারা 128-এ বলা হয়েছে স্বেচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে যদি পালিয়ে যেতে দেয় তাহলে ধারা 128। আর এমন ভাবে নিয়ে যাইতেছে যে অবহেলাপূর্ণ আচরণ, অবহেলাপূর্ণ আচরণ মানে অবহেলা করতেছে। একজন যুদ্ধবন্দী বা রাজবন্দীকে নিয়ে যাওয়ার জন্য যেরূপ আচরণটা করার কথা সেরূপ তার কোনো আচরণ নাই, তার আচরণটা যদি অবহেলাপূর্বক হয় এবং সেই অবহেলাপূর্বক আচরণের জন্য যদি কোনো রাজবন্দী অথবা যুদ্ধবন্দী যদি পালিয়ে যেতে পারে তাহলে তার শাস্তি হবে ধারা 129। ধারা 129। তাহলে ধারা 128 যদি ইচ্ছাকৃতভাবে বা স্বেচ্ছাকৃতভাবে যদি পালিয়ে যেতে সাহায্য করে তাহলে শাস্তি ধারা 128। এটা সরকারি কর্মচারীর। ধারা 129-এও অপরাধ সরকারি কর্মচারীর, কিন্তু তার অবহেলাপূর্ণ আচরণের জন্য বা অবহেলাপূর্ণ আচরণের জন্য যদি রাজবন্দী অথবা যুদ্ধবন্দী পালিয়ে যেতে পারে তাহলে তার শাস্তি হবে ধারা 129। ধারা 124 বলা হয়েছে রাষ্ট্রদ্রোহমূলক আচরণ বা রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ। যদি কোনো ব্যক্তি তার কথার দ্বারা, তার লেখনের দ্বারা, তার কোনো সংকেত দ্বারা, তার কোনো আকার ইঙ্গিত দ্বারা অথবা অন্য কোনোভাবে যদি প্রকাশ পায় আইন বলে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে ঘৃণা, অবজ্ঞা অথবা বিদ্বেষের সৃষ্টি করে অথবা উদ্যোগ গ্রহণ করে তাহলে সেই ব্যক্তি রাষ্ট্রদ্রোহমূলক অপরাধে অপরাধী হবেন ধারা 124-এর ক। ধারা 128-এ বলা হয়েছে সরকারি কর্মচারী কর্তৃক স্বেচ্ছাকৃতভাবে যদি কোনো রাজবন্দী অথবা কোনো যুদ্ধবন্দীকে পালিয়ে যেতে সাহায্য করে তাহলে শাস্তি হবে ধারা 128। আর ধারা 129-এ বলা হয়েছে যদি কোনো সরকারি কর্মচারী, এখানে সরকারি কর্মচারী বাংলাদেশে যে 10, 12, 14 লক্ষ যাই থাকুক না কেন, এটা প্রত্যেকটা সরকারি কর্মচারী তাদের অধীনে বা তাদের নিয়ন্ত্রণে বা তারা যদি কোনো সরকারি কর্মচারী হয়ে যদি কোনো রাজবন্দী অথবা যুদ্ধবন্দীর যদি দায়িত্বপ্রাপ্ত হয় অথবা ভারপ্রাপ্ত হয় অথবা তাদের তত্ত্বাবধানে যদি কোনো রাজবন্দী অথবা যুদ্ধবন্দী থাকে এবং তারা যদি এই যুদ্ধবন্দীকে স্বেচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে পালিয়ে যেতে সাহায্য করে তাহলে অপরাধ হবে ধারা 128। আর যদি অবহেলাপূর্ণ কোনো আচরণ করে, দেখা গেল একটা যুদ্ধবন্দীকে অথবা একটা রাজবন্দীকে কি করা হয়েছে, একটা ঘরে বা একটা সেলে বা নির্দিষ্ট একটা কক্ষে যদি আটকে রাখা হয়, কিন্তু সেই কক্ষে যদি দরজা দেওয়া না হয় বা সেই কক্ষের দেখা গেল জানালা ভাঙা, জানালা দিয়ে পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা একটা বিল্ডিং এ রাখা হয়েছে বা একটা সেলে রাখা হয়েছে বা একটা কক্ষে রাখা হয়েছে, তার আশেপাশে মনে করেন টয়লেট আছে, সেই টয়লেটের টয়লেটের ব্যবস্থা ভালো না, টয়লেটের মনে করেন বড় বড় মনে করেন যে করা আছে যেখান দিয়ে পালিয়ে যেতে পারে, বা টয়লেটের দরজা নাই, বা দেখা গেল যে রুমের যে দরজা আছে যেখানে রাখা হোক না কেন সেখানে যদি আহ, মানে ব্যবস্থা যদি ভালো না থাকে, অবহেলাপূর্ণ আচরণের মাধ্যমে যদি রাখা হয়, বা দেখা গেল এক স্থান হতে অন্য স্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি তেমন ভালো কঠোর যদি কোনো পদ্ধতি অবলম্বন করা না হয়, একজন যুদ্ধবন্দীকে নিয়ে যাওয়ার জন্য অথবা একজন রাজবন্দীকে নিয়ে যাওয়ার জন্য যতটুকু সতর্ক থাকা দরকার এই সতর্ক সহকারে যদি নিয়ে যাওয়া না হয়, অবহেলামূলক ভাবে যদি নিয়ে যাওয়া হয় অথবা অবহেলাপূর্ণ যদি আচরণ করা হয়, তার পরিপ্রেক্ষিতে যদি কোনো রাজবন্দী অথবা যুদ্ধবন্দী যদি পলায়ন করে বা পালিয়ে যায় তাহলে তার অপরাধ হবে ধারা 129। আর যদি স্বেচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে যদি পালিয়ে যেতে সাহায্য করা হয় তাহলে শাস্তি হবে ধারা 128। তাহলে ধারা 124, ধারা 128, ধারা 129। ধারা 130। ধারা 129, ধারা 128-এ সরকারি কর্মচারীর অপরাধ। এটা যে কোনো সরকারি কর্মচারী হতে পারে, তবে আসামি সংক্রান্ত যেগুলো অপরাধ হয় সেগুলো অপরাধ সাধারণত পুলিশ অথবা, এখানে যেহেতু বলা হয়েছে যুদ্ধবন্দী অথবা রাজবন্দীকে পলায়ন, এটা কারারক্ষী বাহিনী কর্তৃক বা কারারক্ষী সদস্য কর্তৃকও হতে পারে, তারাও সরকারি কর্মচারী। তারা যদি এই ধরনের কোনো অপরাধ করে তাহলে তারাও সাজা ভোগ করবেন ধারা 128 এবং ধারা 129। ধারা 130। ধারা 130-এ বলা হয়েছে এই সকল বন্দীকে অর্থাৎ রাজবন্দী অথবা যুদ্ধবন্দীকে পলায়নে সাহায্য করা, উদ্ধার করা বা আশ্রয় দান করা এটা সাধারণ জনগণ কর্তৃক অপরাধ ধারা 130। ধারা 130-এ কি বলা হয়েছে, যদি এই সকল রাজবন্দী অথবা যুদ্ধবন্দীকে পালিয়ে যেতে সাহায্য করে অথবা কোনো জায়গা থেকে যদি উদ্ধার করে অথবা তাকে যদি আশ্রয় প্রদান করে তাহলে যে ব্যক্তি আশ্রয় প্রদান করবেন সেই ব্যক্তি অপরাধী হবেন ধারা 130।
যে ব্যক্তি জ্ঞাতসারে অর্থাৎ জানে, তার জানা আছে, তার বোঝা আছে, তার শোনা আছে যে ওই ব্যক্তি রাজবন্দী, রহিম, করিম, যদু, মধু রাজবন্দী অথবা যুদ্ধবন্দী। এরূপ কোন রাজবন্দী বা যুদ্ধবন্দীকে আইনানুগ তত্ত্বাবধান হইতে পালিয়ে যেতে সাহায্য করে অথবা সহায়তা করে, অথবা কোনো যুদ্ধবন্দীকে উদ্ধার করে বা উদ্ধার করার চেষ্টা করে বা উদ্যোগ করার উদ্যোগ গ্রহণ করে, অথবা কোনো যুদ্ধবন্দীকে বা কোনো রাজবন্দীকে আশ্রয় প্রদান করে অথবা গোপন করে, অথবা কোনো রাজবন্দী বা যুদ্ধবন্দীকে যদি কোনো আইনানুগ কর্তৃপক্ষ গ্রেপ্তার করতে আসে তাহলে সেই গ্রেপ্তারে বাধার সৃষ্টি করে, তাহলে ওই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 130। ধারা 130। তাহলে ধারা 130-এ বলা হয়েছে, যে ব্যক্তি জেনে শুনে বুঝে কোনো যুদ্ধবন্দীকে বা কোনো রাজবন্দীকে, কোনো যুদ্ধবন্দীকে অথবা কোনো রাজবন্দীকে যদি পালিয়ে যেতে সাহায্য করে অথবা সহায়তা করে, অথবা কোনো স্থান থেকে যদি কোনো রাজবন্দীকে বা যুদ্ধবন্দীকে উদ্ধার করে বা উদ্ধার করার চেষ্টা করে বা উদ্ধার করার উদ্যোগ গ্রহণ করে, অথবা কোনো রাজবন্দীকে যদি আশ্রয় প্রদান করে অথবা গোপন করার চেষ্টা করে, মনে করেন পালিয়ে গেছে, তার বোন, খালাতো বোন, চাচাতো বোন বা চাচার কাছে, চাচির কাছে, মামার কাছে, খালুর কাছে, দাদার কাছে, প্রতিবেশীর কাছে, যেখানেই যাক না কেন সেখানেই যদি তাকে আশ্রয় প্রদান করা হয় বা আশ্রয় দান করা হয়, অথবা তাকে যদি গোপন করার চেষ্টা করা হয় বা উদ্যোগ গ্রহণ করা হয়, অথবা পুলিশ অফিসার যদি তাকে গ্রেপ্তার করতে যায়, সেই গ্রেপ্তারে যদি বাধা প্রদান করা হয়, যে ব্যক্তি বাধা প্রদান করবেন সেই ব্যক্তি অপরাধী হিসেবে গণ্য হবেন। ধারা 130। ধারা 130। অবশ্যই তাকে জানতে হবে এই ব্যক্তি রাজবন্দী অথবা যুদ্ধ বন্দী। এখন দেখা গেল যে একজন রাজবন্দী অথবা যুদ্ধবন্দী সিরাজগঞ্জে অথবা মনে করেন যে পাবনা অথবা বগুড়া কোনো একটা জায়গা থেকে সে পলায়ন করে মনে করেন চট্টগ্রামে গেছে, চট্টগ্রামে যায় সেখানে কোনো একটা ভাড়া বাসায় উঠছে। এখন সেই এলাকার লোকজন তো আর জানে না যে যুদ্ধবন্দী অথবা রাজবন্দী। এখন এই ক্ষেত্রে যদি তাকে আশ্রয় দেওয়া হয় তাদের ক্ষেত্রে কি অপরাধ হবে না? কিন্তু যদি দেখা যায় যে রহিমের ভাই করিম কি যুদ্ধবন্দী, এখন করিম কোন একটা জায়গা থেকে পলায়ন করছে বা পালাইতে পারছে, এখন যেভাবে পালায় যায়, পালায় যাওয়ার পর যদি সে রহিম যদি করিমকে আশ্রয় দেয় বা করিমকে যদি গোপন করার চেষ্টা করে, অথবা করিমকে যদি পুলিশ অফিসার গ্রেপ্তার করতে যায়, সে গ্রেপ্তারে যদি রহিম বাধা প্রদান করে তাহলে রহিম অবশ্যই অপরাধী হবে, কারণ রহিম জানে যে আমার ভাই কি যুদ্ধ যুদ্ধবন্দী অথবা আমার ভাই রাজবন্দী, আমি যদি তাকে সাহায্য করি, পালাইতে সাহায্য করি, অথবা গ্রেপ্তারে বাধা প্রদান করি, অথবা তাকে আশ্রয় দেই, অথবা তাকে কোনো জায়গা থেকে উদ্ধার করি, তাহলে সেটা আমার অবশ্যই অপরাধ হবে। ধারা 130। তাহলে ধারা 124-এর কথা বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো কাজের মাধ্যমে, লেখনির মাধ্যমে, কথার মাধ্যমে, সংকেতের মাধ্যমে বা অন্য কোনো কিছু ভাবে প্রকাশ করেন যে বাংলাদেশের আইন বলে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে ঘৃণার সৃষ্টি করে, অবজ্ঞার সৃষ্টি করে, অথবা বিদ্বেষ বা আনুগত্য প্রকাশ না পায়, অথবা শত্রুতামূলক যদি কোনো আচরণ প্রকাশ পায়, তাহলে সেই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 124-এর ক। ধারা 128-এ বলা হয়েছে, যদি সরকারি কর্মচারী কোনো যুদ্ধবন্দী অথবা রাজবন্দীর দায়িত্বে থাকা অবস্থায় অথবা তার তত্ত্বাবধানে যদি কোনো রাজবন্দী অথবা যুদ্ধবন্দী থাকে, তাকে যদি পালিয়ে যেতে সাহায্য করে স্বেচ্ছাকৃতভাবে অথবা ইচ্ছাকৃতভাবে, তাহলে অপরাধ হবে। ধারা 128। আর ধারা 129-এ বলা হয়েছে, সরকারি কর্মচারী যদি কোনো রাজবন্দীকে বা কোনো যুদ্ধবন্দীকে অবহেলাপূর্ণক আচরণের মাধ্যমে পালিয়ে যেতে সাহায্য করে বা এমন কোনো আচরণ করে যার কারণে রাজবন্দী অথবা যুদ্ধবন্দী পালিয়ে যেতে সুযোগ পায়, তাহলে সেই ব্যক্তি অবহেলাপূর্ণক আচরণের জন্য শাস্তি ভোগ করবেন। ধারা 129। আর ধারা 130-এ বলা হয়েছে, যে ব্যক্তি জেনে শুনে বুঝে বা জ্ঞাতসারে কোনো রাজবন্দীকে অথবা কোনো যুদ্ধবন্দীকে পালিয়ে যেতে সাহায্য করবেন, মনে করেন সরকারি কর্তৃপক্ষের হেফাজতে আছে, সেই সরকারি কর্তৃপক্ষের হেফাজতে থাকা অবস্থায় যে কোনো ভাবে পালিয়ে যেতে যদি সাহায্য করেন, দেখা গেল সরকারি কর্তৃপক্ষের উপর হামলা করলেন বা তাদের কাছ থেকে ছিনিয়ে নিলেন বা তাদের কাছ থেকে যদি উদ্ধার করলেন, অথবা উদ্ধার করে নিয়ে কোনো জায়গায় যদি আশ্রয় দিলেন বা গোপন করার চেষ্টা করলেন, অথবা পরবর্তীতে সরকারি কর্তৃপক্ষ যদি তাকে গ্রেপ্তার করতে যায় সেই গ্রেপ্তারে যদি বাধা প্রদান করেন, তাহলে আপনি অপরাধী হবেন। ধারা 130। ধারা 130। তাহলে ধারা 124-এর ক থেকে ধারা 130 বুঝতে কোনো সমস্যা আছে?
নাই স্যার, বুঝতে সমস্যা নাই। বুঝতে সমস্যা নাই। ধারা 124 থেকে ধারা 130। ধারা 136। ধারা 136। ধারা 136-এ বলা হয়েছে পলাতককে আশ্রয় দান করা। আমরা আশ্রয় দান পড়ছিলাম কোথায়? ফৌজদারি পেনাল কোডের 52 ক। আশ্রয় দান মনে আছে? আশ্রয় দানের সঙ্গে আশ্রয় দানটা কিভাবে হতে পারে? একটা খাদ্যের মাধ্যমে হতে পারে, পোশাক পরিচ্ছদের মাধ্যমে হতে পারে, বাসস্থানের মাধ্যমে হতে পারে, আপনার অস্ত্রগুলির মাধ্যমে হতে পারে। আশ্রয় দান বিভিন্ন ভাবে এই আশ্রয় দান হতে পারে। এখন যদি কোনো ব্যক্তি, এই 136 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বাংলাদেশের স্থল, নৌ, বিমান বাহিনীর কোনো কর্মকর্তা, বিমান বাহিনীর কোনো কর্মকর্তা, কোনো সৈনিক, কোনো নাবিক বা বৈমানিক পলায়ন করিয়াছে বলে জেনেও বা অনুরূপ বিশ্বাস করার কারণ থাকার পরেও যদি সেই কর্মকর্তা, নাবিক, সৈনিক, বৈমানিক এদেরকে যদি আশ্রয় দান করে, তাহলে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডনীয় হবেন। ধারা 136। তাহলে ধারা 136-এর কাদের পলায়নের কথা বলা হয়েছে? ধারা 136-এ বলা হয়েছে মোট কথা সামরিক যে বাহিনী আছে, এই সামরিক বাহিনীর বিভিন্ন সদস্যগুলা যে আছে, সামরিক বাহিনীর যে সদস্যগুলো আছে, যেমন সেনাবাহিনীর সৈনিক, বিমান বাহিনীর বৈমানিক, নৌবাহিনীর যে নৌসেনাগুলো আছেন, অথবা নাবিক আছেন, অথবা এদের যে কর্মকর্তা আছেন, এই সকল কর্মকর্তা যদি তাদের কর্মস্থল থেকে যদি পলায়ন করেন, এবং এই পলায়ন করার পর যদি কোনো ব্যক্তি জেনে শুনে বুঝে অথবা বিশ্বাস করার কারণ থাকে যে এরা হয়তো সৈনিক, নাবিক, কর্মকর্তা অথবা বৈমানিক, এরা কি করছে, তাদের কর্মস্থল থেকে বিনা কারণে কি করছে, পলায়ন করছে। এখন পলায়ন করার পর এই সকল অপরাধীদেরকে যদি কোনো ব্যক্তি আশ্রয় প্রদান করেন, যে ব্যক্তি আশ্রয় দান করবেন সে ব্যক্তি অপরাধী হবেন। ধারা 136। ধারা 136। এক্ষেত্রে স্ত্রী কর্তৃক স্বামীকে আশ্রয় দান করার ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না। অর্থাৎ মোটামুটি স্বামী কর্তৃক স্ত্রীকে আশ্রয় দান এই সকল ক্ষেত্রে কি হবে না, প্রযোজ্য হবে না। ধারা 136। ধারা 136-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি জেনে শুনে বুঝে অথবা তার যদি বিশ্বাস করার কোনো কারণ থাকে যে কারণ থাকার পরেও যদি কোনো নাবিক, তারপরে কোনো সৈনিক বা কোনো বৈমানিক অথবা এই সকল সদস্যের যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে যদি কোনো ব্যক্তি জেনে শুনে বুঝে যদি কি করেন, আশ্রয় দান করেন, যে তারা কি করছে, তাদের কর্মস্থল থেকে পলায়ন করছে বা পালিয়ে আসছে, এরূপ কোন সদস্যকে যদি আশ্রয় দান করা হয়, তাহলে যে ব্যক্তি আশ্রয় দান করবেন তাহলে সে ব্যক্তি অপরাধী হবেন। ধারা 136। ধারা 136। তা ধারা 124-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি জেনে শুনে, যদি কোনো ব্যক্তি তার কথার দ্বারা, তার লেখনির মাধ্যমে, কোনো ইঙ্গিত দ্বারা, কোনো সংকেত দ্বারা অথবা অন্য কোনো ভাবে যদি সরকারের, বাংলাদেশের আইন বলে প্রতিষ্ঠিত কোনো সরকারের বিরুদ্ধে অবজ্ঞা সৃষ্টি করে, ঘৃণার সৃষ্টি করে, অথবা বিদ্বেষের সৃষ্টি করে, অথবা আনুগত্য প্রকাশ না পায়, অথবা শত্রুতা সম্পূর্ণ যদি কোনো আচরণ প্রকাশ পায়, তাহলে সেই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 124-এর ক, রাষ্ট্রদ্রোহমূলক অপরাধে অপরাধী হবেন। ধারা 128-এ বলা হয়েছে সরকারি কর্তৃপক্ষ বা সরকারি কর্মচারী যদি কোনো রাজবন্দী অথবা যুদ্ধবন্দীর দায়িত্বপ্রাপ্ত হয়ে সেই রাজবন্দী অথবা যুদ্ধবন্দীকে ইচ্ছাকৃতভাবে বা স্বেচ্ছাকৃতভাবে যদি পালিয়ে যেতে সাহায্য করে, তাহলে সেই কর্মচারী, সরকারি কর্মচারী অপরাধী হবেন। ধারা 128। ধারা 129-এ বলা হয়েছে যদি অবহেলা পূর্বক আচরণের ফলে রাজবন্দী অথবা যুদ্ধবন্দী পালিয়ে যায়, তাহলে সেই সরকারি কর্মচারী অপরাধী হবেন। ধারা 129। ধারা 130-এ বলা হয়েছে যে ব্যক্তি জেনে শুনে বুঝে এরূপ কোন রাজবন্দী অথবা যুদ্ধবন্দীকে যদি সাহায্য করেন পালিয়ে যেতে, অথবা আশ্রয় দান করেন, অথবা উদ্ধার করেন, অথবা উদ্ধার করার চেষ্টা করেন, অথবা গোপন করার চেষ্টা করেন, অথবা এরূপ রাজবন্দী অথবা যুদ্ধবন্দীকে যদি গ্রেপ্তারে বাধা প্রদান করেন বা বাধার সৃষ্টি করেন, তাহলে ওই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 130। ধারা 136-এ বলা হয়েছে যে ব্যক্তি জানেন অথবা যে ব্যক্তি বিশ্বাস করেন
যে কোনো সৈনিক বা কোনো নাবিক বা কোনো বৈমানিক অথবা সামরিক বাহিনীর কোনো কর্মকর্তা তার কর্মস্থল থেকে পালিয়ে আসছে বা পলায়ন করছে, এরূপ যদি কোনো অফিসারকে, সৈনিককে বা নাবিককে যদি আশ্রয় প্রদান করা হয়, তাহলে সেই ব্যক্তি, এই পলাতক ব্যক্তিকে আশ্রয় দান করার জন্য অপরাধী হবেন ধারা 136। ধারা 136। ধারা 136-এ কাদের পলায়নের কথা বলা হয়েছে? সামরিক বাহিনীর বিভিন্ন কর্মকর্তা যারা আছেন অথবা সৈনিক যারা আছেন বা নাবিক আছেন অথবা বৈমানিক যারা আছেন, এই সকল সদস্য যদি পলায়ন করেন, পলায়ন করার পর যদি কোনো ব্যক্তি তাদেরকে আশ্রয় দান করেন এবং তিনি যদি জেনে শুনে বুঝে যদি আশ্রয় দান করেন, তাহলে তিনি অবশ্যই অপরাধী হবেন ধারা 136। তাহলে ধারা 124-এর ক থেকে ধারা 136 বোঝা গেল? না বুঝতে কোনো সমস্যা আছে, না কোনো প্রশ্ন আছে? বোঝা গেছে স্যার। ধারা 140, আজকের সর্বশেষ ধারা, ধারা 140। ধারা 140টা মোট কথা হলো, আমরা অনেক সময় দেখি খবরে, পত্রিকায় বা ইন্টারনেটে, অথবা আমরা এখন বেশিরভাগ ফেসবুকে ঘাটাঘাটি করি, ফেসবুকটাতে বেশি দেখা যায়, বা আমরা ফেসবুকের ভিতরে মোটামুটি দেখা যায় দিনের ভিতরে 2-4 ঘন্টা সময় নষ্ট করি। এই ফেসবুকে আমরা সাধারণত দেখি বিভিন্ন সময় দেখা যায় যে অমুক জায়গায় ভুয়া সেনাবাহিনী পাওয়া গেছে, ভুয়া মেজর পাওয়া গেছে, ভুয়া কর্নেল পাওয়া গেছে, বা ভুয়া ঊর্ধ্বতন কোনো অফিসার পাওয়া গেছে, ঠিক আছে? এই যে ভুয়া ব্যক্তিগুলা, এই ভুয়া ব্যক্তিগুলার অপরাধ কত? পেনাল কোডের 140 ধারা। পেনাল কোডের 140 ধারা। এখানে 140 ধারায় বলা হয়েছে, যে ব্যক্তি বাংলাদেশের সামরিক সামরিক নৌ বা বিমান বাহিনীর সৈনিক, নাবিক বা বৈমানিক বা ঊর্ধ্বতন কর্মকর্তা না হয়ে, অনুরূপ কোন সৈনিক, নাবিক বা বৈমানিক না হওয়া সত্ত্বেও, ওই না হওয়ার অভিপ্রায় কি, অনুরূপ প্রতীকের সদৃশ কোনো পোশাক ধারণ করে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি সামরিক বাহিনীর সদস্য না হয়েও সামরিক বাহিনীর সদস্যের ন্যায় কোনো পোশাক পরিধান করে বা কোনো প্রতীক বা ব্যাজ যদি ধারণ করে, এবং সে এমন উদ্দেশ্য ধারণ করে যেন জনগণ তাকে বিশ্বাস করে বা জনগণ মনে প্রাণে বিশ্বাস করে যে এই ব্যক্তি শক্তির আধার, অথবা এই ব্যক্তি কি ভালো ক্ষমতার অধিকারী, যা জনগণের মধ্যে বিশ্বাস করে বা জনগণ বিশ্বাস করে যে এই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসার বা সেনাবাহিনীর কোনো সদস্য বা নাবিক, কোনো বৈমানিক এই পোশাক পরিধান করার জন্য যদি জনমনে যদি ভীতির সৃষ্টি হয় বা জনগণ যদি বিশ্বাস করেন যে এর ভালো ক্ষমতা আছে, এর ভালো পাওয়ার আছে, তাহলে সেই ব্যক্তি অপরাধী হবেন ধারা 140। ধারা 140। তো ধারা 140-এর কথা বলা হয়েছে, যে ব্যক্তি সৈনিক, নাবিক, বৈমানিক বা সামরিক বাহিনীর সদস্য না হয়েও সামরিক বাহিনীর ন্যায় যদি কোনো পোশাক পরিধান করেন বা কোনো প্রতীক বা ব্যাজ যদি ধারণ করেন, তাহলে সেই ব্যক্তি অপরাধী হবেন। কখন অপরাধী হবেন? যখন তিনি জনমনে ভীতির সৃষ্টি করবেন বা জনগণ তাকে বিশ্বাস করবে যে এই ব্যক্তি আসলে, জনগণ তাকে শক্তি এবং ক্ষমতার আধার মনে করবে, তখনই ওই ব্যক্তি অপরাধী হবেন। এবং অপরাধী হওয়ার সাথে সাথে তিনি 3 মাস কারাদণ্ড অথবা অনূর্ধ্ব 500 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন ধারা 140। তা ধারা 136-এ পড়ছিলাম, যদি কোনো সামরিক বাহিনীর কর্মকর্তা, সৈনিক, নাবিক অথবা বৈমানিক যদি পলায়ন করে এবং তাকে যদি আশ্রয় দান করা হয়, সে আশ্রয় যদি জেনে শুনে হয় অথবা বিশ্বাস করার মতো যদি কোনো কারণ থাকে বা বোঝা যায়, সেরূপ আশ্রয় কি হবে? অবশ্যই অপরাধ হবে ধারা 136। আর 140-এ বলা হয়েছে, সৈনিক, নাবিক বা বৈমানিক যে পোশাক পরিধান করে বা যে প্রতীক বা ব্যাজ ধারণ করে, তার শক্তি এবং ক্ষমতার পরিচয় কি বহন করে। কথা বোঝা গেছে? সৈনিক, বিমানিক, বৈমানিক বা নাবিক বা সেনাবাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা থাকেন বা সামরিক বাহিনীর যে কর্মকর্তা থাকেন, এরা যে পোশাক পরিধান করেন বা যে প্রতীক বা ব্যাজ ধারণ করেন, তা কি তার শক্তি এবং ক্ষমতার পরিচয় বহন করে। এটা তো বর্তমান এখন সময়টা যে চলতেছে, এই সময়টাতে অবশ্যই বোঝা যায় যে তাদের কি ক্ষমতা বা তারা কি ক্ষমতা বা তারা কি শক্তির পরিচয়টা তাদের প্রকাশ পায় ধারা 140।
এখন কোনো ব্যক্তি যদি তাদের পোশাক পরিধান করেন, অথবা ওই সকল পোশাক পরিধান করেন, বা ওই সকল পোশাক বা প্রতীক বা ব্যাজ যদি ধারণ করেন, এই উদ্দেশ্যে যে জনগণ তাহাকে বলবে, যে জনগণ ওই ব্যক্তিকে বলবে, যে ব্যক্তি পোশাক পরিধান করছে সেই ব্যক্তিকে শক্তির এবং ক্ষমতার আধার মনে করবে, তাহলে ওই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 140। ধারা 140। ধারা 140-এর মোট কথা হলো, যদি কোনো ব্যক্তি সামরিক বাহিনীর সদস্য না হওয়া সত্ত্বেও সামরিক বাহিনীর সদস্যের ন্যায় যদি কোনো পোশাক পরিধান করেন বা কোনো প্রতীক বা ব্যাজ ধারণ করেন, তাহলে ওই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 140। যখন জনগণ তাকে মনে করবে যে এই ব্যক্তি তো শক্তির আধার অথবা ক্ষমতার অধিকারী, বিশাল একটা ক্ষমতার অধিকারী, অথবা সে যদি তার ক্ষমতার জাহির করতে চায়, বা সে যদি তার ওই সেনাবাহিনীর নাবিক বা বৈমানিক এদের যদি ক্ষমতা প্রচার করতে চায় এই পোশাকের মাধ্যমে, তাহলে ওই ব্যক্তি কি হবেন? অবশ্যই অপরাধী হবেন। ধারা 140। ধারা 140। তো ধারা 124-এর কতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো কথার দ্বারা, কোনো লেখার দ্বারা, কোনো সংকেতের দ্বারা অথবা অন্য কোনো ভাবে যদি প্রকাশ করেন, যা বাংলাদেশের আইন বলে প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণার সৃষ্টি হয়, অবজ্ঞার সৃষ্টি হয়, বা বিদ্বেষের সৃষ্টি হয়, বা যার মাধ্যমে বা কথার মাধ্যমে আনুগত্য প্রকাশ না পায়, অথবা শত্রুতামূলক যদি কোনো আচরণ প্রকাশ পায়, তাহলে ওই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 124-এর ক। আর ধারা 128-এ বলা হয়েছে, সরকারি কর্তৃপক্ষ যদি কোনো রাজবন্দী অথবা যুদ্ধবন্দীকে পালিয়ে যেতে স্বেচ্ছাকৃতভাবে অথবা ইচ্ছাকৃতভাবে সাহায্য করেন, তাহলে সেই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 128। ধারা 129-এ বলা হয়েছে, অবহেলাপূর্ণ আচরণের জন্য যদি কোনো রাজবন্দী অথবা যুদ্ধবন্দী পালিয়ে যায়, তাহলে অপরাধ। ধারা 129। ধারা 130-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি জ্ঞাতসারে অর্থাৎ জেনে শুনে বুঝে এরূপ কোনো রাজবন্দী অথবা যুদ্ধবন্দীকে পালিয়ে যেতে সাহায্য করে, অথবা পালিয়ে যেতে সহায়তা করে, অথবা উদ্ধার করে, অথবা আশ্রয় দান করে, অথবা গোপন করে, অথবা গ্রেপ্তারে যদি বাধার সৃষ্টি করে, তাহলে সেই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 130। ধারা 136-এ বলা হয়েছে, যদি সামরিক বাহিনীর কোনো কর্মকর্তা অথবা কোনো সদস্য যদি পলায়ন করে, আর যদি কোনো ব্যক্তি এরূপ বিশ্বাস করেন যে এই সামরিক বাহিনীর কোনো কর্মকর্তা অথবা কোনো সদস্য, এবং এই বোঝার পরে যদি তাকে আশ্রয় দান করেন, তাহলে তার শাস্তি হবে। ধারা 136। আর ধারা 140-এ বলা হয়েছে, মোট কথা, যে সামরিক বাহিনীর যারা সদস্য থাকেন, তারা যে পোশাক পরিধান করেন অথবা তারা যে ব্যাজ ধারণ করেন, তা একটা ক্ষমতার প্রকাশ পায়, অথবা তা একটা ক্ষমতার পরিচয় বা শক্তির পরিচয় বহন করে। এখন কোনো ব্যক্তি যদি এই পোশাক পরিধান করে, সে তার ক্ষমতা এবং পরিচয় যদি প্রকাশ করতে চান, অথবা তার পরিচয় বা শক্তি যদি প্রকাশ করতে চান, এবং যার জনগণ মনে করে যে এই লোকটা তো বিশাল ক্ষমতার অধিকারী অথবা বিশাল শক্তির অধিকারী, এরূপ কিছু যদি মনে করেন, তাহলে ওই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 140। অর্থাৎ যদি কোনো ব্যক্তি নিজের ইচ্ছাকৃতভাবে যদি সেনাবাহিনীর পোশাক পরিধান করেন, সেনাবাহিনীর সদস্য না হওয়া সত্ত্বেও, অথবা সামরিক বাহিনীর সদস্য না হওয়া সত্ত্বেও যদি সামরিক বাহিনীর পোশাক অথবা প্রতীক অথবা ব্যাজ ধারণ করেন, তাহলে সেই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 140। তো ধারা 124-এর ক থেকে ধারা 140 বুঝতে কোনো সমস্যা আছে, না কোনো প্রশ্ন আছে? বুঝতে পারছি স্যার। প্রশ্ন আর কি করুন, তো সহজ দেন। সহজ। এগুলা থেকে প্রশ্ন হয় না, শুধু এমসিকিউ হতে পারে। এরপরে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো কালকের থেকে 141 ধারা থেকে বেআইনি সমাবেশ, ফৌজদারি কার্যবিধি আইনের 127 ধারা থেকে 132। এই চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ এই 2025 সালের জন্য। আর এখানে পেনাল কোডের 141 থেকে মোটামুটি 160 ধারা পর্যন্ত এই বেআইনি সমাবেশ সংক্রান্ত আলোচনা আছে। অবশ্যই রাত্রের ক্লাস থেকে ইনশাল্লাহ এই আলোচনা শুরু হবে। অবশ্যই ক্লাসে থাকবেন আর বোঝার চেষ্টা করবেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন। তাহলে 124-এর ক থেকে 140 পর্যন্ত কোনো সমস্যা নাই, কোনো প্রশ্নও নাই। না স্যার। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ ভালো থাকেন। আর রাত্রের ক্লাসটা অবশ্যই 9টা 40 থেকে 10টার ভেতরে ইনশাল্লাহ শুরু হবে।
আর আজকের চ্যাপ্টারটা হবে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। অবশ্যই থাকার চেষ্টা করবেন, কোনো ক্রমে যেন মিস না হয়। তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া এমসিকিউ রাহমাতুল্লাহ। স্যার, বন্ধু দিলে এমসিকিউ রেডি করছেন না স্যার? এমসিকিউ চলমান, এগুলা করতে সময় লাগে তো। স্যার, এমসিকিউ টেনশন করলে এমসিকিউটা একবারে দিয়ে দেবনি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, টেনশনের কিছু নেই, বলছি তো ভাই যে ঠিক আছে। পরীক্ষাটা শুধু যাক, এই শুক্রবারের পরীক্ষাটা যাক গেলে টোটাল এমসিকিউ আপনাদের ইনশাল্লাহ ধীরে ধীরে দিয়ে দেবো। ফৌজদারি কার্যবিধি থেকে আচ্ছা যতগুলো দেন, ওটা ধারার, সমস্যা নেই। হ্যাঁ ইনশাল্লাহ দিয়ে দেবো, টেনশনের কিছু নাই। আপনারা এমসিকিউ নিয়ে চিন্তা করেন না, এমসিকিউ একশো একশো ইনশাল্লাহ পাস করবেন। আমি শুধু চিন্তায় আছি যে আপনাদের লিখিত পরীক্ষা নিয়ে। ঠিক আছে, লিখিত পরীক্ষা নিয়ে তারপর ইনশাল্লাহ মাস তিনেক ঠিক আগে আছে। ইনশাল্লাহ কোর্স কমপ্লিট করার চেষ্টা করব। তারপর শুধু আমাদের ওই লিখিত পরীক্ষায় আমরা কিভাবে অংশগ্রহণ করবো এগুলো আলোচনা হবে। ঠিক আছে, আর একটা সপ্তাহ যাই, তারপর ইনশাল্লাহ আমি পুরো জিনিসটা গোছায় নেব। তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।